আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফয়সাল আহমেদ, অধ্যয়নরত আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবা। আচ্ছা, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যে এই ক্লাসে কি কি থাকছে, কারণ ক্লাসটি একটু লম্বা হবে, তাই তোমাদেরকে আগে থেকে জানানো উচিত। এই ক্লাসে আমরা ইসাক স্যারের বইয়ের শেষে যে এমসিকিউ আছে সেগুলো সলভ করবো ইনশাল্লাহ। আর আমি যে সংস্করণের বইটা সলভ করবো সেটা হলো 2023 সালের। কারো কাছে যদি অন্য কোনো সংস্করণের বই থাকে সমস্যা নেই, কারণ আমাদের এমসিকিউ গুলো খুব একটা বেশি চেঞ্জ হয় না, হয়তোবা পরবর্তী এডিশনে কিছু কোশ্চেন অ্যাড করানো হয়। আর আমি এই ক্লাসের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা তৈরিতে যে ওয়েবসাইটে হেল্প নিছি সেটা হলো একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা। তো একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালার প্রতি কৃতজ্ঞতা থাকলো। আচ্ছা, তোমাদেরকে একটু ফিজিক্স ফ্রিক ওয়েবসাইটের সাথে একটু পরিচয় করে দিই। মানে এই ওয়েবসাইটে প্রবেশ করলে তুমি কি কি পাবা বা কিভাবে সাজানো আছে তোমাদেরকে একটু দেখায় দেই, তোমাদের আশা করি উপকার আসবে। তো তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে ফিজিক্স ফ্রিকের গ্রুপ, পেজ, ওয়েবসাইট এবং টেলিগ্রাম গ্রুপ দেওয়া হবে, তোমরা অবশ্যই জয়েন হয়ে নেবে। চলো তোমাদেরকে দেখাই। তো তুমি যখন প্রবেশ করবা দেখবা যে এখানে এরকম লেখা আছে ফিজিক্স প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। প্রথম পত্রে যদি প্রবেশ করো তুমি দেখবে প্রথম পত্রে যেসব অধ্যায় আছে সেসব অধ্যায়ের নাম সবগুলো। ওকে, তো এখানে ধরো তুমি ভেক্টরে প্রবেশ করলাম। তো ভেক্টরে একাডেমিক থেকে অ্যাডমিশন যা যা আছে এখানে সবগুলো সাজানো আছে। তো প্রথমে এখানে আছে অনশুট সিকিউ প্লাস এমসিকিউ এবং ইসাক স্যারের বইয়ের এমসিকিউ, শেষে গাণিতিক সমস্যা। তো এই সবগুলো আমার এই লিঙ্কের মধ্যে তোমরা সাজানো পেয়ে যাবা। মানে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করলে দেখবা যে ইউটিউবের ভিডিওগুলো আছে। তারপরে ধরো এখানে আছে বুয়েট, বুটেক্স, সিকিউরেট আর ডিইউ আর ইউ জে ইউ সিউ মিলে একটা ভিডিও এবং এই গ্রেড একটা ভিডিও, সাথে মেডিকেলের একটা ভিডিও থাকবে। মানে মোট 6টা কোশ্চেন ব্যাংক থাকবে আমার আলাদা করে বানানো, সেইগুলো ইউটিউবে থাকবে। বাট তুমি এখানে প্রবেশ করলে একদম সাজানো পাবা, বুঝছো? এই কারণে এই কাজটা করা। তো ধরো বুয়েটের বিগত 23 সালের 2000 থেকে 2023 সালের যতগুলো 23 বছরের যতগুলো প্রশ্ন আছে সবগুলো সাজানো আছে। মানে প্রথমে 23 সাল, তারপর 22, 21, 20, 19 এইভাবে 2000 সাল পর্যন্ত সাজানো আছে সিকোয়েন্স আকারে। তো ধরো তুমি এখানে প্রবেশ করলাম, প্রবেশ করার পর দেখবা যে এই যে বইয়ের প্রশ্ন ব্যাংক সলভ 2000 থেকে 2023 সাল পর্যন্ত, তারপরে ভুটেক্সের প্রশ্ন ব্যাংক সলভ 2000 থেকে 2023 সাল পর্যন্ত। তুমি এখানে ক্লিক করলে সরাসরি ইউটিউবে চলে যেতে পারবে, ঠিক আছে? তো এখানে এমন করার কারণ কি, তাহলে তোমার ধরো যে অধ্যায়ের সমস্যা হবে তুমি সেই অধ্যায়ে প্রবেশ করলে সাথে সাথে একাডেমিক থেকে অ্যাডমিশন যা যা তোমার দরকার তুমি কিন্তু এখানে সবগুলো পেয়ে যাচ্ছ। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো আমাদের এখানে 1 নাম্বার ছিল যে 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে, বল ও সরণের মধ্যবর্তী কোণ দেওয়া আছে এত। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বল এফ ভেক্টর এবং সরণ এস ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তার মানে এটাই কিন্তু আমাদের কি, এটাই কিন্তু আমাদের থিটা দেওয়া আছে। তাহলে আমরা তো কৃত কাজ জানি ডাব্লিউ সমান কি এফ এস কস থিটা, তাই না? তাহলে এফ এর মান কত আছে 10 গুণন সরণ কত দেওয়া আছে 100 গুণন কস কত তো আছে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে কত হাফ, তাই না? তাহলে এখানে আমরা কত পাচ্ছি 500 জুল পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার কত, 1-এর ক। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এবং 2 নাম্বারে যেটা দেওয়া আছে 2 নাম্বারটা দেখো যে একটি 10 কেজি ভরের একটি বস্তুকে স্প্রিং থেকে ঝুলানো হলে স্প্রিং ধ্রুবক এত, স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত। তো আমি যদি তোমাদের একটু চিত্রের মাধ্যমে বুঝাই, দেখো আমি ধরে নিলাম এটা একটা স্প্রিং ছিল। ওকে, আমরা ধরে নিলাম এটা একটা স্প্রিং ছিল এবং স্প্রিংয়ে 10 কেজি ভরের একটা বস্তু ঝুলানো আছে। এখানে একটা ধরলাম 10 কেজি ভরের একটা বস্তু ঝুলানো আছে। তো বস্তু ঝুলালে পরে কি হবে, স্প্রিংটাকে একটু নিচে চলে যাবে না, স্প্রিংটা কিন্তু একটু নিচে চলে যাবে, তাই না? তো আমি ধরলাম এই যে স্প্রিং এর যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেলো এইটুকুর নাম দিলাম আমি এক্স। ওকে, এটা ছিল সাম্য অবস্থা এবং এইটুকু স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি পেলো। সো এই যে বস্তুর ভর ছিল, এই ভরের কারণে একটা অভিকর্ষ বল হবে, সেটার নাম কি হবে এম জি, মানে 10 জি। ভর যেহেতু 10 কেজি দেওয়া আছে, তাহলে এখানে আমরা যদি এফ ইজ ইকুয়াল টু কে এক্স সূত্রটা ফেলি, এফ এর মান কি এম জি। তোমার চাইছে কি, চাইছে হলো স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি, এক্স এর মান চাইছে। তাহলে এক্স সমান কি হবে এম জি ভাগ কত কে। সো এম এর মান কত 10 গুণন 9.8 ভাগ কে এর মান কত হচ্ছে 200। ওকে, তাহলে আমরা দেখি ক্যালকুলেটর করে দেখি কি আসে। আচ্ছা আমাদের 0.2
4.9 মিটার। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে এত। ওকে, এটা ছিল আমাদের 2 নাম্বার। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো নেক্সট প্রবলেম বলছে কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ, দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু আমরা কি জানি এফ এস কস থিটা। তাহলে থিটার মান কত হলে পরে কস থিটার মান 0 হয়। অবশ্যই থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কস থিটার সম্পূর্ণ মান কত আসবে 0। ফলে কৃত কাজ কত হবে 0। তার মানে এখানে বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি। ওকে, আচ্ছা 4 নাম্বার বলছে শক্তির একক কি? শক্তি যাহাই শক্তি তাহাই কাজ। তাহলে আমরা কাজের একক কি জানি? কাজের একক জানি আমরা হলো জুল, তাই না? অথবা একে যদি আমরা ভেঙে লিখি, জুল কই থেকে আসে বলো তো? ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি এফ এস অথবা এম এ এস। সো এম সমান কি কেজি, এ মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর স্মরণের একক কি মিটার। তাহলে কি আসতেছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। সো এটাকে আরেকটা আছে, তাহলে এটা হইলো কাজের একক, এটাও পাইলাম। আরেকটা আছে এখানে কি ইলেকট্রোভোল্ট। সো ইলেকট্রন ভোল্ট মানে কি, দেখো এক ইলেকট্রন ভোল্ট মানে হলো একটি ইলেকট্রনকে ভি বিভবপ্রাপ্তের কোনো ক্ষেত্রে সরাতে যে পরিমাণ কৃতকাজ করা হয়। এটা তোমরা পরবর্তীতে শিখবা। সো এটা একটা একক হিসেবে ইউজ করা হয়। এর মান হলো 1.6 গুণন 10⁻⁻19 জুল। তার মানে এটাও কিন্তু একটা কাজের একক। তার মানে এখানে আমাদের অ্যান্সার কি আসতেছে 4 আসতেছে ঘ, তাই না? 1 2 3 তিনটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো নেক্সট 5 নাম্বার দেখো বলছে বল স্বর্ণ কাজের মধ্যে সম্পর্ক কি। সো ডাব্লিউ ইকুয়াল টু কি এফ ভেক্টর ডট এস ভেক্টর। বল এবং স্বর্ণের ডট গুণকে কি বলা হয় কাজ বলা হয়। এখানে কিন্তু অন্য ক্রস গুণ এটা হবে না, এটাও তো হবে না। এখানে এইটুকু ঠিক থাকলেও এখানে কস সেটা এক্সট্রা এটাও কিন্তু হবে না। ওকে, সো তারপরে 6 নাম্বার কি বলছে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ একই, কোনটির গতিশক্তি বেশি। সো এই রিলেটেড প্রশ্ন অনেক আসছে এর আগে অ্যাডমিশনে অথবা তোমার এইচএসসি পরীক্ষা যেটাই বলো না কেন এটা কিন্তু আসছে। তাহলে দেখো এটা হালকা বস্তু ভারী বস্তু ভরবেগ একই। আমরা জানি গতিশক্তি কাইনেটিক এনার্জির সাথে ভরবেগের সম্পর্ক কি পি স্কোয়ার ভাগ 2m। ওকে, যেহেতু ভরবেগ একই আমি যদি দুইটা রেশিও আনি তাহলে আমার কিন্তু এটা কাটা যাবে। সো আমি এটা আগেই বাদ দিলাম। এটা আরো বড় করে করা যায় বাট যেহেতু এমসিকিউ আমরা কিন্তু একটু শর্টকাটে করব। তাহলে দেখো তো যেহেতু এটা সমান তাহলে এটা কাটা যাবে। তাহলে ইকের সাথে এই টুটাও কি কনস্ট্যান্ট, তাহলে টুটাও কিন্তু কাটা যাবে। তাহলে ইকের সাথে ভরের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তাহলে বলছে কার গতিশক্তি বেশি। তাহলে গতিশক্তি যদি বেশি হতে চায় তাহলে ভর কি হতে হবে কম। এখন বলো ভর কার কম হবে, হালকা বস্তুর ভর অবশ্যই ভারী বস্তু থেকে কম হবে, তাই না? তাহলে গতিশক্তি বলছে বেশি হবে কার, যার ভর কম মানে হালকা বস্তুটি। তাহলে অ্যান্সার কি হবে 6 হবে ক। নেক্সট 7 নাম্বার দেখো নিচের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি এটা চাইছে, তাই না? তাহলে এখানে তোমাকে কি করতে হবে জানো, প্রত্যেকটির ক্ষেত্রে গতিশক্তি বের করতে হবে না। গতিশক্তির সূত্র কি জানি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রে দেখো হাফ গুণন এম এর মান কি হবে 2m গুণন ভির মান কি হবে 3 ভির উপর স্কোয়ার মানে 9v স্কোয়ার, তাই না? তাহলে 2 আর 2 কাটা গেল, আসলো কত 9mv স্কোয়ার। ওকে, সো এইটার ক্ষেত্রে কত আসবে হাফ ইন্টু 3m ইন্টু 4v স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি আসবে 6m ভি স্কোয়ার। নেক্সট এইটা আমি এভাবে করলে পারে মুখোমুখি করি 3v স্কোয়ার। তাহলে এখানে কত 1.5m ভি স্কোয়ার। আর এখানে আসবে কত 4 4 16 2 8, তাহলে আসবে 8m ভি স্কোয়ার। তাহলে তোমরাই বলো সবার যদি তোমার এম এর আর ভি এর মান যদি সেম হয় তাহলে এখানে সহগ যে বড় হচ্ছে তার গতিশক্তি অবশ্যই অবশ্যই বেশি হবে। যেহেতু এম আর ভি সবারই সেম তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কার 9, তাহলে এর গতিশক্তি কি হবে বেশি হবে। তাহলে 7-এর কি হবে অ্যান্সার 7-এর হবে ক। 8 নাম্বার বলছে ওয়াট ও অশ্বক্ষমতার মধ্যে সম্পর্ক। এটা তোমরা সেই ছোট্ট বাচ্চাকাল থেকে এটা পড়ে আসতেছে। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তোমরা দেখবা গ্রাম অঞ্চলে অনেক জায়গায় কিন্তু ওই মেশিনের সময় কিন্তু ইউজ করে যে 1 ঘোড়া 2 ঘোড়া এমন কিন্তু ইউজ করে। তো সব এলাকায় এটা ইউজ করে কিনা জানি না, তবে আমি শুনছিলাম এরকম। তো এটাই হলো হর্স পাওয়ার সমান কত 746 ওয়াট। তাহলে 8-এর কত হবে 8-এর হবে 1। ওকে, সো নেক্সট আমরা দেখি 9 নাম্বার বলছে কি একটি বস্তুকে খাড়াভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হলে, তাহলে ধরলাম এটা একটা বস্তু ছিল, এখানে এটা ছিল ভূমি, ভূমি থেকে একটা বস্তুকে খাড়াভাবে যদি উপরের দিকে তুলি তাহলে বলো এই বস্তুটা যখন ভূমিতে ছিল তখন এর বিভব শক্তি কত ছিল 0 ছিল, তখন আর ইপি ছিল
0। তাহলে উপরের দিকে যদি উঠতে থাকে তাহলে ইপি কি, ইপি কি বাড়তে থাকবে না? অবশ্যই বাড়তে থাকবে। কিভাবে? ইপি সমান আমরা জানি এম জি এইচ, যেহেতু বস্তুর ভর আর জি কনস্ট্যান্ট বাট এইচ হচ্ছে কি পরিবর্তনশীল, তাহলে ইপির সাথে এইচ এর কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তার মানে এটা আমরা, আর দেখো ইপি যদি অয় অক্ষ বরাবর হয় আর এইচ যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে এটাকে একটা সরলরেখা পাবো না, মূলবিন্দুগামী সরলরেখা, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মতো, তাই না? তাহলে এটা কি হবে অ্যান্সার? নয়ের হবে ক। আশা করি বুঝতে পারছো এটা তোমরা, যেটা কি হবে অ্যান্সার। 10 নম্বর দেখো, এখানে একটা হলো তোমাকে গ্রাফ দিয়ে রাখছে এবং গ্রাফে যদি তুমি একটু ভালোভাবে লক্ষ্য রাখো, দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে? বল। ওকে, এখন বলছে স্প্রিং ধ্রুবক কত। তো তোমরা কি জানো এফ ইজ ইকুয়াল টু জানো কে এক্স, তাই তো? তাহলে কে সমান কি হবে? এফ ভাগ এক্স, তাই না? এখন তুমি কথা হলো কোন এফ আর কোন এক্স নিবা, এটাই হলো তোমার এখন চ্যালেঞ্জ, তাই না? এখন দেখো তুমি যদি একটু খেয়াল করো, এই সরলরেখার একমাত্র এই এ বিন্দু আর বি বিন্দুটাই তুমি নির্ণয় করতে পারবা, তাছাড়া আরগুলো কিন্তু তুমি মানে এক্স্যাক্টলি নির্ণয় করতে পারবে না। বাট তুমি এই বিন্দুর স্থানাঙ্ক পাবা, এই বিন্দুর স্থানাঙ্ক কত? 3,2। তার মানে বল 3 নিউটন আর দৈর্ঘ্যবৃদ্ধি কত? 2। এখানে বল কত? 6,4। বল 6, দৈর্ঘ্যবৃদ্ধি কত? 4। তাহলে কে সমান কি হবে? তুমি যে কোনো বিন্দু সাপেক্ষে এটা বের করতে পারবা। দেখো বল যদি 3 নাও, দৈর্ঘ্য বৃদ্ধি যদি 2 নাও, এখানেই সবাই একটা ভুল করবা, খুবই কেয়ারফুল থাকবা। এখানে কিন্তু 2 গুণন, এটা কিন্তু সেন্টিমিটার ছিল, এই যে দেখো সেন্টিমিটার। সো সূত্রের সময় কি এসআই একক নিতে হবে না? তাহলে কি হবে? 10⁻⁻2 হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো যে আমি কি বোঝাতে চাইলাম। তাহলে কে মানে এখানে কত আসবে? 150 নিউটন পার মিটার। এখন কেউ যদি চাও যে ভাইয়া না আমি এইভাবে করব না, আমি আর একটা বিন্দু সাপেক্ষ করব, একই আসবে অ্যান্সার, তুমি করেই দেখো, বুঝছো? অ্যান্সার একই আসবে। যেমন দেখো এখানে কে ইজ ইকুয়াল টু এফ এর মান তুমি যদি 6 দাও এবং এটা যদি 4 × 10⁻², দাও, যেহেতু সেন্টিমিটারকে আমরা মিটার করলাম, তাহলে কি আসে? 600/4, ওই একই 150। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো 11 নম্বর বলছে স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি বলছে এখানে। ওকে, 3 সেন্টিমিটার হলে স্প্রিং এর সঞ্চিত শক্তির পরিমাণ। তো তোমরা জানো সঞ্চিত শক্তির সূত্র কি? হাফ কে এক্স স্কোয়ার, তাই না? তাহলে হাফ ইন্টু কে এর মানে আমরা কত পাইছিলাম? 150। এটা কিন্তু এর সাথে রিলেটেড, দেখো বলছে 10 আর 11 প্রশ্নের সমাধান করো। আর এক্স এর মান কত ছিল? 3 সেন্টিমিটার, মিটার করতে হবে, 0.03 এর উপর স্কোয়ার হবে, তাই না? তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আসছে? ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা, 0.0675। তাহলে আমাদের অ্যান্সার আসছে 11-র ক। 11 আসতেছে কত আমাদের? ক। আচ্ছা, 12 নম্বর বলছে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি কত? সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি সর্বোচ্চ, সর্বাধিক উচ্চতায় গতিশক্তি সর্বোচ্চ, মোট শক্তি সর্বোচ্চ সমান। এখন কথা হলো যেটা কিভাবে নির্ণয় করবে, দেখো এখান থেকে একটা বস্তুকে তুমি যদি ছেড়ে দাও, বস্তুটা এই বিন্দুতে বিভব শক্তি কত? 0, তাই না? এখন বস্তুকে যদি ছেড়ে দাও, গতিশক্তির কারণে ছেড়ে দিলা, উপরে উঠতেছে, যখন তার বেগ 0 হবে তখনই সে আবার কি নিচে পড়া শুরু করবে, তাই না? তাহলে এখানে এই বিন্দুতে একদম সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত হয়? 0 হয়। আর ইপি সমান কি হয়? ম্যাক্সিমাম হয়, ম্যাক্স হয় ই। তাহলে সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি সর্বোচ্চ, এটা সত্য। সর্বাধিক উচ্চতায় গতিশক্তি সর্বোচ্চ, এটা মিথ্যা। বাট সব সময় মানে মোট শক্তি সর্বোচ্চ সমান, মানে এই বিন্দুটার, এই বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দুটাই আছে, এই বিন্দুতে শুধু বিভব শক্তি আছে, গতিশক্তি নাই। আবার ধরলাম এইখানে একটা বিন্দু, এই বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দুইটাই আছে। ওকে, তো সব বিন্দুতেই মোট শক্তি সর্বত্রই সমান থাকবে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে খ, মানে 1 আর 3। ওকে, অ্যান্সার হবে কত আমাদের? খ হবে অ্যান্সার। আচ্ছা, 13 নম্বর কি বলছে? গতি শক্তির মাত্রা কত? আচ্ছা, গতি শক্তি মানে এখানে কাজ, গতিশক্তিটা কাজও তাই। তাহলে কাজের একক ডাব্লিউ সমান আমরা কি জানি? একক আমি বলতেছি, একক সমান আমরা কি জানি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তো এটাকে আমরা যদি মাত্রাতে কনভার্ট করি তাহলে কি হবে? কেজিকে করলে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, তাহলে কি হচ্ছে আমাদের? 13 হচ্ছে গ। ওকে, সো এইগুলো কিন্তু অনেকবার করে আসছে পরীক্ষায়, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো নিয়ে পরীক্ষাতে কনফিউশন হবে। সেই জন্য তুমি কি করবা? একদম সূত্র থেকে আসবা, সূত্র থেকে আসলে পরে আর ভুলটা হবে না। ওকে,
14 নম্বর বলছে যে কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট এত মুক্ত পাত্রের সাথে এক্স পরিমাণ সরণ ঘটলে সঞ্চিত বিভব শক্তি। সো একটু আগে আমরা ইউজ করলাম ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, তাহলে 14 কি হবে? 14 হবে খ। এখন দেখো 15 নম্বর, গতিশক্তি ও বিভব শক্তির মধ্যে সম্পর্ক কি? একটু আগে বললাম ইকে সমান হাফ পি স্কোয়ার ভাগ 2m। তাহলে দেখো ইকে না লিখে এখানে কি লিখছে, মানে কাইনেটিক এনার্জি বোঝাইছে, পি স্কোয়ার ভাগ 2m, তাহলে 15 কত হচ্ছে আমাদের? 15 হচ্ছে ঘ। ঠিক আছে, এবার 16 নাম্বার দেখো, কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও সরণের কোণের মান কত? 0 ডিগ্রি হয়। এটা তো তোমরা সবাই করছো, যে কাজের মান সবচেয়ে বেশি কখন হবে? এই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি কখন হবে? যখন এই যে একই দিকে বল আর একই দিকে যখন সরণ হবে, তার মানে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি হবে, তখন আমাদের কাজের মান কি হবে? সবচেয়ে বেশি হবে। তাহলে 16 কত হচ্ছে আমাদের? 16 হচ্ছে ক। ওকে, 17 নম্বর বলছে যে 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপর তোলা হলে ক্রেনের ক্ষমতা কত? দেখো এইটা কিভাবে আসছে, পি সমান আমরা কি জানি? ডাব্লু ভাগ টি, তাই না? ডাব্লু সমান জানি কি? এফ এস ভাগ টি। ওকে, তো এফ সমান আমরা কি লিখতে পারি? এম এ এস ভাগ টি। আচ্ছা, এইভাবে না লিখলেও এখান থেকে ডাইরেক্ট করা যায়, এফ ইন্টু এস ভাগ টিকে আমরা কি বেগ বলতে পারি না? তাহলে এফ ভি, তার মানে পি সমান আমরা কি পাইলাম? এফ ভি, তাই না? তাহলে এখন দেখো এখানে ক্রেনের ক্ষমতা দিচ্ছে, এখন কথা হলো যে এফ কত। তো একটা বস্তুকে তুমি যদি এমন করে ক্রেনের সাপেক্ষে ধরো তুললা, এই বস্তুটাকে উপরের দিকে তুলতেছো, তাহলে এই বস্তুটা বল কত দিচ্ছে? এম জি না? এম জি বল দিচ্ছে। তাহলে এখানে কত হবে? এম জি গুণন ভি এর মান কত দেওয়া আছে দেখো, খুবই কেয়ারফুল থাকবে, এখানে কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ড বলছে। তাহলে তুমি যদি 10 সেন্টিমিটার পার সেকেন্ড লেখো, এটাকে যদি ভাঙাও 100, এখানে কত ছিল? 100 গুণন 9.8 গুণন 10 গুণন সেন্টিমিটারকে যদি মিটার করো, তাহলে কি আসবে? 10 টু দি পাওয়ার, মানে 1 সেন্টিমিটারকে মিটার করে 10 টু দি পাওয়ার -2 মিটার পার সেকেন্ড এসে গেল। ওকে, তাহলে এখানে কত আসছে আমাদের? 98। 17 কি হচ্ছে আমাদের? 17 হচ্ছে আমাদের গ, 98 ওয়াট। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। 18 নাম্বারটা দেখো, 18 নাম্বারটা দেখো কি বলছে, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। তো এইখানে একটা ছোট্ট একটা ইনফরমেশন মনে রাখবো, এটা 0 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি, আবার দিবা থিটা 180 ডিগ্রি। ওকে, এবং দেন এখানে কি করবা, এই যে এটা নিচে লেস দেন ইকুয়াল দিবা, এটা লেস নিচ দেন ইকুয়াল দিবা। তাহলে প্রথম যে এইটুকুকে আমরা বলবো ধনাত্মক কাজ, এটাকে আমরা কি বলবো? পজিটিভ ওয়ার্ক। তো ধনাত্মক কাজকে আবার কি বলা হয় বলো তো? ধনাত্মক কাজকে বলা হয় বলের দ্বারা কাজ। কি? বলের দ্বারা কাজ, দ্বারা কাজ। আর এইটুকুকে আমরা বলবো ঋণাত্মক কাজ। অবশ্যই কোথায় ইকুয়াল এটা মনে রাখবা, এটাকে বলো নেগেটিভ ওয়ার্ক, বা এটাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। ওকে, সেখানে বলছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ কখন হয়? যখন স্মরণ শূন্য না, স্মরণ শূন্য হলেও কৃত কাজ শূন্য হবে, সমদূরত্বে বৃত্তাকার পথে এটা হবে না, বল ও স্মরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রিও তো হবে না, 0 ডিগ্রি। বাট বল ও স্মরণের মধ্যবর্তী কোণ শূন্য হলে পরে ধনাত্মক কাজ হয়। এখন অনেকের কাছে মনে হতে পারবে শূন্য হলে আবার কি হয় ধনাত্মক? এই যে দেখো, এই জন্য আমি এখানে এটা লিখে দিচ্ছি যে লেস দেন ইকুয়াল, এই যে ইকুয়াল, তার মানে 0 ডিগ্রি হইতে পারে, 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রি সে বড়, বাট 90 ডিগ্রি হওয়া যাবে না, 90 থেকে একটু হলেও কম, মানে 89.99 এরকম সামথিং হলেও সেটা পজিটিভ ওয়ার্ক হিসেবে গণ্য হবে। তাহলে 18 কি হলো? 18 হলো খ। এবার বলো 19 নাম্বার কি আছে? কোনটি সংরক্ষণশীল বল? তোমরা দেখবা তোমাদের এই অধ্যায়ের শেষে এই তথ্যগুলো দেওয়া আছে, কোনটি সংরক্ষণশীল বল, কোনটি অসংরক্ষণশীল বল। তো সেখানে দেখবা সাধারণত যেসব বাধা বল থাকে আর কি, এমসিকিউর জন্য মনে রাখার জন্য, তারা হলো অসংরক্ষণশীল বল, যেমন বায়ুর বাধা, ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলো সব কি এক ধরনের বাধা বল। বা তড়িৎ বল, এটা হলো একটি সংরক্ষণশীল বল। তড়িৎ বল কি? একটি সংরক্ষণশীল বল। ওকে, আচ্ছা 20 নাম্বার দেখো, কৃত কাজের মান চাইছে। তাহলে ডাব্লু সমান আমরা কি জানি? ডাব্লু সমান জানি এফ ভেক্টর ডট এস ভেক্টর বা আর ভেক্টর এখানে দিলাম, যেহেতু এখানে আর ভেক্টরটা লেখা আছে, তাই না? তাহলে দেখো আই সহ কিন্তু আই সহ, তাহলে 2 প্লাস 3 মাইনাস 1, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে? 4 জুল হচ্ছে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হলো আমাদের এইটা 4 জুল। এখন বলছে তোমাকে এফ ও আর ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে মধ্যবর্তী কোণ বলে আমরা কি বের করব? cos থিটা। তাহলে এখানে একদম লিখে দিলাম cos ইনভার্স এফ ভেক্টর ডট আর ভেক্টর ভাগ এফ ভেক্টরের মান আর ভেক্টরের মান।
তাই না? সো এটা কি আসবে, কস ইনভার্স 4 ভাগ, এখানে আসবে রুট ওভার 9 13 14 রুট ওভার 3। ওকে, তাহলে দেখি ক্যালকুলেশন করে কত আসে। আচ্ছা, তোমাদের এখানে বইতে ভুল আছে, এটা একুশে অ্যান্সার হবে হলো খ, বইতে মেবি ক দেওয়া আছে। সো এখানে অ্যান্সার কত আসবে, 51.88 ডিগ্রি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তো 22 নম্বর বলছে স্প্রিং এর সঞ্চিত শক্তি হচ্ছে বিভব শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি। অবশ্যই এখানে স্প্রিং এর এখানে রাসায়নিক শক্তি আসার কোনো প্রশ্নই আসে না, তাহলে বিভব শক্তি আর যান্ত্রিক শক্তি, তাহলে অ্যান্সার হবে কত, 1 আর 3। ওকে, 22-এর হবে 1 আর 3। 23 নম্বর বলছে কোন প্রক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি এত ইএম এর একটি অংশ কার্যকর শক্তি ইউতে রূপান্তরিত হয় এবং বাকি শক্তি অপচয় হয়, তাহলে দক্ষতা কত? দক্ষতা ইটা মানে কি, ইটা মানে হলো লব্ধ কার্যকর শক্তি, কার্যকর শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি গুণন 100%, তাই না? তাহলে দেখো তো এখানে কার্যকর শক্তি কত ইউ, আর মোট প্রদত্ত শক্তি কত ইএম, গুণন কত হবে 100%, তাই না? তাহলে দেখো তো এটা কোথায় আছে, এটা আছে 23-এর ক নাম্বার। তাহলে 23-এর কি হবে, 23-এর হবে গ। 24 নম্বর বলছে দেখো 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তো এইটা তোমরা এতবার পরীক্ষায় পাবা যে তোমাদের বিরক্ত চলে আসবে যে এই অঙ্ক এত কেন আসে। এটা এইচএসসিতে আসবে, অ্যাডমিশন আসবে, কোথাও না কোথাও তুমি পরীক্ষাতে এটা পাবাই। ওকে, সো এটা অনেকভাবে সলভ করা যায়, আমি একদম সহজভাবে করানোর চেষ্টা করব। আমি ধরলাম এখানে আমার একটা বস্তু ছিল, এই বস্তুটা এখানে পড়লো। সো এর মাঝখানে ধরলাম এখানে কোনো একটা অবস্থায় গতিশক্তি আর বিভব শক্তির সম্পর্ক দেওয়া আছে। সো এখানে যখন ছিল তখন তার বেগ ছিল ইউ সমান ছিল 0, আর এখানে তার বিভব শক্তি ইপি সমান, আমি ধরে নিলাম এইটুকু ছিল এইচ। ওকে, ইপি সমান এমজিএইচ হবে, ইকে সমান হবে 0, তো সেগুলো আমি লিখলাম না। এই বিন্দুতে ইপি 0 হবে, ইকে সামথিং কিছু একটা মান হবে আমাদের, তো সেটাও আমি লিখলাম না। বাট আমার এই বিন্দুতে আমার ইকে লাগবে, আর কি লাগবে, ইপি লাগবে। ওকে, সো আমি এখন ধরে নিলাম যে এই বিন্দুটি ভূমি হতে এক্স মিটার উচ্চতা আছে, তাহলে সম্পূর্ণ যদি এইচ হয় তাহলে এটুকু কত হবে, এইচ মাইনাস এক্স, তাই না? তাহলে এই বিন্দুতে বিভব শক্তি ইপি সমান আমি কি সরাসরি লিখতে পারি না এম জি এক্স? হ্যাঁ ভাই, অবশ্যই লিখতে পারি। এখন আমার লাগবে কি, এই বিন্দুর গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার। তো ভি তো আর আমি জানি না, এখন ভি আমি কিভাবে বের করবো, দেখো ভি স্কোয়ার সমান ইউ এর মান কত ছিল, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, তাই না? তাহলে ইউ এর মান ছিল 0, 0-এর উপর স্কোয়ার প্লাস 2g, কতটুকু উচ্চতা জুড়ে সে ভ্রমণ করছে, এইচ মাইনাস এক্স উচ্চতা, তাহলে এইচ মাইনাস এক্স, তাহলে দেখো তো কত আসে, হাফ গুণন এম গুণন 2g এইচ মাইনাস এক্স, তাহলে 2 আর 2 কাটা গেল, আসলো কি এম জি এইচ মাইনাস এক্স আমরা পাইলাম। এই বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি পাইলাম। তো তুমি যদি এমনভাবে চিত্র আঁকো তাহলে সবসময় তুমি যদি এইটুকু ভূমি থেকে উচ্চতা এক্স ধরে নাও, আর তাহলে উপরটুকু এইচ মাইনাস এক্স হবে, তাহলে এই চিত্রের জন্য সবসময় বিভব শক্তি হবে এম জি এক্স আর গতিশক্তি হবে এম জি এইচ মাইনাস এক্স, এটা সবসময়। এখন দেখো যে কি বলছে, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, তাহলে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু গতিশক্তি ইকে এর সাথে অর্ধেক মানে হাফ গুণ হবে। ওকে, তাহলে ইপি সমান আমরা কি পেলাম, এম জি এক্স, আর এখানে পাইলাম এম জি এইচ মাইনাস এক্স ইন্টু হাফ, উভয় পাশ থেকে এম জি কাটা যাবে, তাহলে হবে 2x 3x ইজ ইকুয়াল টু এইচ, 3x ইজ ইকুয়াল টু এইচ, তাহলে x ইজ ইকুয়াল টু পাবে এইচ ভাগ 3, তার মানে 60 ভাগ 3 মানে কত, 20 মিটার। তাহলে অ্যান্সার আমাদের কত হবে, আমাদের অ্যান্সার হবে 20 মিটার। এখানে বলছে ভূমি হতে কত উচ্চতা, 20 মিটার। ওকে, আবার বলছে 60 মিটার উচ্চতাতে কত মিটার নিচে, তাহলে বলা লাগতো 40 মিটার নিচে। 25 নম্বর বলছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কত। আচ্ছা, এটা তো এই যে এটা ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, যেহেতু এবার বল পরিবর্তন হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন দিয়ে আমাদের এটা বের করতে হবে, যেটা একটা সূত্রই ছিল আমাদের। 26 নম্বর বলছে যে শূন্য কাজের শর্ত, শূন্য কাজ কখন হবে, দেখো কাজ কখন শূন্য হয়, ডাব্লিউ সমান এফ এস কস থিটা। সো
সরণ যদি শূন্য হয়, মানে তুমি একটা বস্তুতে যেমন দেওয়ালে তুমি যদি ধাক্কা দিচ্ছ বা বল প্রয়োগ করছো, বা সরণ যদি শূন্য হয় তাহলে কার শূন্য হবে? তাহলে বস্তুর উপর বল প্রয়োগও যদি সরণ না ঘটে, তার মানে এটা ঠিক। আচ্ছা, আবার cos থিটা এইটার মান যদি জিরো হয়, কখনো যদি cos থিটার মান জিরো হয়, তাহলে তো এইটার মানও কি আসবে? শূন্য। তার মানে cos থিটার মান যদি জিরো হয় তাহলে কৃতঘাত আসবে শূন্য। আবার cos থিটার মান যদি জিরো হয় তাহলে থিটার মান কত? 90 ডিগ্রি। তার মানে বল প্রয়োগে যদি উলম্ব দিকে সরণ ঘটে, তার মানে বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেটাও কিন্তু শূন্যঘাতের শর্ত। তার মানে অ্যান্সার কি হবে? 26-এর ঘ। ওকে। 27 নম্বর বলছে যে 60 কেজি ভরের একজন লোক 60 কেজি ভরের একজন লোক প্রতিটি 15 সেন্টিমিটার উঁচু 50টি সিঁড়ি 20 সেকেন্ডে উঠতে পারে। লোকটির অশ্ব ক্ষমতা কত? তো বিষয়টা হলো এমন, দেখো, এমন এই যে উঁচু দেওয়াল ছিল, সো এই যে এমন করে ধরো সিঁড়িতে উঠতেছে। ওকে, এখানে তোমাকে ডাইরেক্ট কি দেওয়া নেই? উচ্চতা দেওয়া নেই, তাই না? সো আমি ধরে নিলাম এমন সিঁড়ি ছিল। আচ্ছা, তো সিঁড়িটা কেমন দেখো, এই যে এইটুকুর উচ্চতা ছিল কত? 15 সেন্টিমিটার। এইটুকুর উচ্চতা ছিল 15। তো তুমি দেখো, তুমি যদি ধরো এইটুকু এমন করে যদি কেটে কেটে যদি এখানে লাগাও, তাহলে কি এইচ পাওয়া যাবে না? আমি ধরলাম এই যে এইটুকু কেটে নিয়ে এখানে লাগাইলাম, এমন করে করে যেটা আমাদের সিঁড়ি কত ছিল? 50টা। আমরা যদি 50টা লাগাই তাহলে কিন্তু আমরা এই এইচটা পেয়ে যাবো, তাই না? তার মানে এখানে আমরা এইচ সমান কি পাচ্ছি? 50 গুণন 0.15 মিটারে করে নিলাম, এত এইচ আমরা পেয়ে গেলাম। এবার চাইছি কি? অশ্ব ক্ষমতা। তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে? এম জি এইচ ভাগ টি। এম এর মান কথা ছিল 60 গুণন 9.8 গুণন 50 গুণন 0.15 ভাগ টি কত? 20 সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেটর করে দেখি আমাদের কি আসে। আচ্ছা, এখানে হর্স পাওয়ারে বলছে, তাহলে 746 দ্বারা ভাগ করলে আমাদের আসে 27-এর কত আসে? খ 0.2955, মানে 0.296। ওকে। তো তারপরে 28 নম্বর বলছে কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজ নিচের কোন রাশির পরিবর্তনের সমান? তো এটা হলো অ্যাকচুয়ালি কিছুই না, এটা হলো কাজ শক্তির উপপাদ্য। কাজ শক্তির উপপাদ্য। উপপাদ্যতে আমরা কি শিখছিলাম? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল কে, মানে কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে কৃত কাজ ইজ ইকুয়াল টু কি হবে? এই যে গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে 28-এর কি হবে? গ। ওকে। 29 নম্বর বলছে একটি স্প্রিংকে প্রসারিত করা হলে এটি বিভব শক্তি অর্জন করে। হ্যাঁ, সত্য। একটা স্প্রিংকে তুমি যদি এমন করে প্রসারিত করো, তাহলে কি করবে? এমন করে ধরো প্রসারিত করো, তাহলে বিভব শক্তি একটা অর্জন করবে, মানে এদিকে আসার একটা প্রবণতা থাকবে। এটা সত্য। এটি প্রত্যায়নিক বল লাভ করে, অবশ্যই রেস্টোরিং ফোর্স লাভ করে। তুমি এদিকে যদি এফ এজেন্ট দাও, তাহলে এই বিপরীত দিকে একটা প্রত্যায়নিক বল লাভ করবে। বলছে প্রত্যায়নিক বলের দ্বারা কৃতকাজী এর বিভব শক্তি না, এজেন্ট ফোর্স মানে বাহ্যিক বল দ্বারা কৃতকাজী এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হয়। তার মানে 29-এর কি হবে? 1 আর 2, মানে 29-এর হবে কি? ক। সরি 29-এর খ, মানে 1 আর 2 হলো খতে আছে। 29-এ হবে কত? খ। সো নেক্সট আমাদের আছে কত? 30 নাম্বার। তো বলছে পাম্পের ক্ষমতা কত? এখানে বলছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা এত, ব্যাস এত, একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। আমি একটা চিত্র আঁকাই, চিত্র আঁকালে জিনিসটা ইজি লাগবে তোমাদের। দেখো, এটার উচ্চতা কত দেওয়া ছিল? 10 মিটার, তাই না? এটার উচ্চতা দেওয়া ছিল 10 মিটার। আচ্ছা, আর ব্যাস দেওয়া ছিল 1.5, তখন ব্যাস হতো কত? 1.5 ভাগ 2 মিটার। আচ্ছা, সো এটা ধরলাম পানিপূর্ণ ছিল, যেহেতু বলছে পানিপূর্ণ কুয়া, সম্পূর্ণ পানিপূর্ণ ছিল। এটা ছিল আমার পূর্বে, আর এটা হলো আমার পরে। ওকে। আর এটা হচ্ছে পানি শূন্য করা, তার মানে একটুও পানি থাকবে না। এখন বলছে পাম্পের ক্ষমতা কত? এখানে তো পানির ভর দেওয়া নেই, তার মানে তোমার দুইটা জিনিস লাগবে, একটা হলো এইচ আর একটা হলো এল, মানে গড় সরণ আর হলো এল এর মান। তো গড় সরণ এইচ মানে আমরা কি জানি? আমি এইচ মানে অনেকভাবেই করানো যায়, এটা আমি আপাতত শর্টকাটে করাচ্ছি এমসিকিউর জন্য। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, যে মানে কোয়ার রিলেটেড যত রকমের প্রবলেম আছে আগে কোয়ার বেসিকটুকু আলোচনা করে তারপর প্রবলেমগুলো সলভ করাবো। আমি জানি এটা নিয়ে অনেকেরই অনেক সমস্যা হয়, ইনশাল্লাহ অবশ্যই তাড়াতাড়ি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এইচ মান হলো পূর্বে খালি ছিল, দেখো তো পূর্বে কি কোথাও খালি ছিল? না, তার মানে পূর্বে খালি ছিল কত? 0, প্লাস নিচে হবে 2 দ্বারা ভাগ, আর উপরে হবে যতটুকু খালি করা হয়েছে। কতটুকু পানি খালি করা হয়েছে দেখো তো, আগে 10 মিটার ছিল, এবার একটু নেই, তার মানে 10 মিটার পানি খালি করা হয়েছে। তাহলে এল এইচ এর মান কত আসলো? 5 মিটার। আর এল মানে হলো এই 2 এর মাথার উপরে যা থাকবে তাই হবে আমাদের এল। তাহলে এল মানে কত? 10 মিটার। আপাতত এইভাবে শিখে নাও, আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেবো। আর তোমরা যারা অন্য নিয়মে পড়ো, বা এটা অনেকভাবে এইচ বের করা যায়, তোমরা যেভাবে পড়ো সেইভাবে হবে। তাহলে দেখো পাম্পটির ক্ষমতা দিয়েছে, পি সমান কি হবে? এম জি এইচ ভাগ টি। এম যেহেতু দেওয়া নেই, তাহলে হবে রো ভি জি এইচ ভাগ টি।
সো আমি কি করব, রো গুণন পাই আর স্কোয়ার এল গুণন জিএইচ ভাগ টি কত আছে 25 মিনিট, তাহলে টি। এখন যদি মানগুলো বসাই, রোর মান কত 1000 গুণন পাই মান বসালাম গুণন আর এর মান কত 1.5 ভাগ 2, তারপর হবে স্কোয়ার গুণন এল এর মান কত 10 গুণন 9.8 গুণন এইচ এর মান কত 5 ভাগ টি এর মান কত 25 গুণন 60। ওকে, সো এটা যদি ক্যালকুলেশন করি এবং 746 দ্বারা ভাগ দিই, তাহলে দেখবো তোমার অ্যান্সার আসবে হলো 30-এর ক। ঠিক আছে, এটা আমি আগে ক্যালকুলেশন করে রাখছিলাম। আচ্ছা, 31 নম্বর বলছে যে 0.4 এইচপি ক্ষমতার আরো একটি পাম্প যুক্ত করলে কি পরিমাণ সময় সাশ্রয় হবে। মানে আগে যে আমাদের পি এর মান কত বের হয়েছিল 0.773 এইচপি, এর সাথে যদি আমি 0.4 এইচপি ক্ষমতার আরো একটি পাম্প যুক্ত করি, তাহলে পি নিউ কত হবে, পি নিউ হবে 0.773 যোগ 0.4। ওকে, এটা হলো আমাদের পি নিউ, আসবে হলো 1.173 এইচপি। এখন বলছে টি মানে সময় কতটুকু লাগবে, তো আমরা ধরলাম নতুন সময় লাগবে টি ড্যাশ সমান এম জি এইচ ভাগ পি নিউ। তাহলে এম জি এইচ কি, ঠিক আগের মতো এখানে যা যা মান আমরা বসাইছি এখানেও সেই মান বসাবো। আর পি নিউ কত হবে 1.173 গুণন এইচপি কিন্তু রাখা যাবে না, আমরা যখন সূত্র লিখবো অবশ্যই এসআই একক ইউজ করবো, তাহলে এখানে 746 দ্বারা আমরা গুণ করে দিব। ওকে, তাহলে আমরা টি ড্যাশের একটা মান পাবো। ওকে, এখানে আমরা টি ড্যাশের মান পাবো 15 পয়েন্ট, আচ্ছা আমরা মান পাবো 16.48 এরকম সামথিং একটা মান পাবো, এত মিনিটে আসবে আমাদের। ওকে, এখন বলছে কতটুকু সময় সাশ্রয় হবে, তাহলে আগে লাগতো আমার 25 মিনিট, এখন লাগে আমার 16 এইরকম, তাহলে 25 মাইনাস 16.47, তাহলে আমাদের আনসার কত আসে 8.53 বা যেটাই বলো 5-2, এইটা 31। তাহলে কি হবে আমাদের 31 হবে আমাদের খ। আশা করি সবাই এটা বুঝতে পারছো যে কতটুকু সময় সাশ্রয় হবে এটা চাইছে, তাই না? সো নেক্সট 32 নাম্বার দেখো, এম ভরের একটি বস্তু ই গতিশক্তিতে চলছে রৈখিক ভরবেগ। আমরা গতিশক্তি যদি ই হয়, ই সমান কি জানি পি স্কোয়ার ভাগ 2m, তাই না? তাহলে পি স্কোয়ার সমান কি হবে 2m ই, তাই না? তাহলে পি সমান হচ্ছে রুট ওভার তুমি 2m ই, মজা করে বললাম তুমি, সো 2m ই হবে। ওকে, তাহলে এটা কত হচ্ছে 32 হচ্ছে খ। 33 নম্বর বলছে যে একটি মার্বেলকে 33 নম্বর কি বলছে, একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কি হবে 0। বৃত্তাকার পথে কোনো কিছু ঘোরা মানে কি কাজের পরিমাণ 0 না? কেন্দ্রমুখী বল এদিকে কাজ করে, আর আমাদের বেগের স্মরণের স্পর্শক কোন দিকে কাজ করে, স্পর্শক বরাবর। স্মরণের দিক কোন দিকে হয়, স্পর্শক বরাবর। মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। দেখো বৃত্তাকার পথে যদি ঘোরে এটা কেন্দ্রমুখী বল থাকে, আর স্মরণের দিক সবসময় কি হয় স্পর্শক বরাবর, তাই না? তাহলে মধ্যবর্তী কোণ সবসময় কি হয় 90 ডিগ্রি, ফলে কৃতকাজ কত হয় 0। cos 90 ডিগ্রি মানে কত, কৃতকাজ 0। ওকে, 34 নম্বর বলছে 200 গ্রাম ভরের একটি বস্তু 100 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত। দেখো এখান থেকে যদি একটা বস্তু পড়ে, তাহলে এই বিন্দুর যা বিভব শক্তি ছিল এই বিন্দুতে যখন আসবে, তাহলে এই বিন্দুর গতিশক্তি এই দুটা কি হবে সমান হবে। আমরা তো জানি এটা যান্ত্রিক শক্তি নিয়ন্ত্রিত সূত্র থেকেও জানা যায়, কারণ এই বিন্দুতে আমার বিভব শক্তি ছিল ধরো ম্যাক্সিমাম, আর এই বিন্দুতে আসে আমার গতিশক্তি হয় ম্যাক্সিমাম। এই বিন্দুতে আমার গতিশক্তি 0, এই বিন্দুতে আমার বিভব শক্তি 0, তাহলে দুটার যোগফল থেকে এটা বলা যায়। আচ্ছা, ইপি আর এখানে ইকে ছিল কত 0, এখানে ইকে সমান আছে, ইপি সমান কত হবে 0। তাহলে দুটার যান্ত্রিক শক্তি যদি সমান হয়, তাহলে আমরা এই দুটো যোগ আর এই দুটো যোগ লিখলে পারে কি আসবে ইপি সমান ইকে। তাহলে তোমাকে বলছি গতিশক্তি কত হবে, ইকে সমান কত আসবে এম জি এইচ, তাই না? তাহলে এম এর মান ছিল 200 গ্রাম, অবশ্যই কেজিতে আনতে হবে, গুণন 9.8 গুণন এইচ এর মান কত ছিল 100, তাহলে কত হয় 196 জুল। 34 কত হচ্ছে আমাদের ক। আর 35 নম্বর বলছে যে এটাই আমাদের আজকে শেষ প্রবলেম, যে 1 কেজি ভরের একটি বস্তুকে 0.5 মিটার ব্যাসার্ধের একটি আনুভূমিক বৃত্তাকার পথে 2 মিটার পার সেকেন্ড সমদূরত্বে ঘোরানো হচ্ছে। একটি পূর্ণ ঘূর্ণনের সময় প্রয়োজনীয় কাজের মান। তাহলে দেখো এখানে একটা পূর্ণ ঘূর্ণন যদি হয়, তাহলে তো স্মরণ কত হয় 0, তাহলে এখান থেকে যাত্রা শুরু হয়েছে। আবার এখানে যদি আসি তাহলে তার স্মরণ কত 0, স্মরণও যদি 0 হয় তাহলে কৃতকাজ কত হবে, অবশ্যই আসবে 0। যদি এখানে সেটা নাই, তাহলে এটার অ্যান্সার হবে
শূন্য। এখানে সঠিক সমাধানটা নাই, এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা হলো ভুল দেওয়া আছে। ওকে, তো এটা সঠিক অ্যান্সার হলো শূন্য। তোমাদের যদি প্রশ্ন ব্যাংক থাকে তাহলে প্রশ্ন ব্যাংকের মানে যে কোনো একটা বাজারের প্রচলিত প্রশ্ন ব্যাংক নিয়ে দেখবা, 15-16তে যে কোশ্চেন আছে সেখানে অপশনে শূন্য দেওয়া ছিল, বাট এখানে আর কি ভুলটা করছে, স্মরণ কথা এখানে শূন্য, তাহলে কৃতকাজ কত হবে শূন্য। একটি পূর্ণ গুণন বলছে। আচ্ছা আচ্ছা, 36 নম্বর বলছে একটি কুয়ার, অ্যাকচুয়ালি এখানে কুয়ার বলতে এখানে মেইন যে কোশ্চেনটা ছিল সেখানে আছে একটি পানিপূর্ণ কুয়ার, গভীরতা এত মিটার এবং ব্যাস এত, বলছে সম্পূর্ণ পানি শূন্য করতে ক্ষমতা কত হবে, সম্পূর্ণ পানি শূন্য করতে। তাহলে চলো আমরা একটা চিত্র আঁকাই, চিত্র আঁকালে জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, তো আমরা ধরলাম এটা একটা পানিপূর্ণ কুয়া ছিল, এটা ছিল আমাদের পূর্বের অবস্থা, এবং এর উচ্চতা ধরলাম 10 মিটার, আর ব্যাস ছিল 6 মিটার, তার মানে ব্যাসার্ধ কত 3 মিটার। আচ্ছা, এখন বলছে একে যদি আমরা সম্পূর্ণ পানি শূন্য করি তাহলে পরে কি আর আমাদের কোনো পানি থাকবে, না কোনো পানি থাকবে না। এখন ক্ষমতা বের করতে গেলে এই পি যদি আমরা বের করতে যাই আমাদের লাগবে কি এম জি এইচ ড্যাশ ভাগ টি, তাই তো। এখন এইচ ড্যাশের মান হলো, এটাকে আমরা বলি গড় সরণ। তো এইটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো পানি তোলার অঙ্কনে। তো আপাতত এইচ ড্যাশ গড় সরণ সমান আমরা জানবো, এইচ ড্যাশ সমান জানবো পূর্বে খালি ছিল, পূর্বে খালি ছিল প্লাস যতটুকু খালি করা হয়েছে, যতটুকু খালি করা হয়েছে ভাগ 2, এটা হলো আপাতত সূত্র। সো এইচ ড্যাশ গড় সরণ অনেকভাবে বের করা যায়, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো এইটা। সো যার যেটা খুশি সেটাতে করতে পারো। আর এল এর পরিচয় কি, এল হলো আমরা যতটুকু পানি তুলবো সেইটুকু পানির যে দৈর্ঘ্য ওইটুকুর ভর আমাদের বের করতে হবে, যেহেতু এখানে পানির ভর দেওয়া নেই। আমরা এম সমান কি জানি, এম সমান জানি রো ভি, তাই না। তাহলে রো ইন্টু পাই আর স্কোয়ার এল, যেহেতু এটা একটা সিলিন্ডার আকৃতির, কুয়া মানে সিলিন্ডার, এখানে মনে করতে হবে আমাদের। তাহলে আমাদের এইচ ড্যাশ আর এল এর মানটা জানতে হবে। এইচ ড্যাশ তাহলে দেখো তো পূর্বে কতটুকু খালি ছিল, কোথাও কি খালি আছে পাত্রের, না। তাহলে 0 প্লাস নিচে কত হবে 2, আর উপরে কত হবে যতটুকু খালি করা আছে। দেখো তো পূর্বে এবং পরে এই দুইটা চিত্রের দিকে তাকাও, কতটুকু খালি করছো তুমি, অবশ্যই তুমি 10 মিটারই খালি করছো, তাহলে এখানে হবে 10। তাহলে এটা আমাদের এই ড্যাশ কত আসলো 5 মিটার আসলো, এবং এল এর মান কত হবে, আমি বলছি কি যে 2 এর মাথার উপর যে থাকবে সেটাই হলো এল। তাহলে এল সমান কত আসতেছে এখানে 10 মিটার। তাহলে আমরা যদি মান বসাই, এম এর মান কত হবে রো পাই আর স্কোয়ার এল জি এইচ ড্যাশ ভাগ টি। আচ্ছা, সবগুলো মান যদি আমরা বসাই, 1000 গুণন পাই গুণন 9 গুণন 10 গুণন 5 ভাগ কত আসবে, টির মান আসবে বলছে 20 মিনিট, তাহলে 20 গুণন 60 সেকেন্ড আমাদের দিতে হবে। এবং আমাদের যদি অ্যান্সার আসবে তাকে যদি আমরা 746 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসে 15.47 এইচপি, হুইচ ইজ কার সমতুল্য, 15.5 এইচপি এর সমতুল্য। তাহলে অ্যান্সার কত হবে আমাদের ক। তো নেক্সট 37 নম্বর বলছে যে 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝো। আচ্ছা, পি সমান আমরা কি জানি ডাব্লু ভাগ টি, তাই না। এখন পি যদি 15 ওয়াট হয় তাহলে আমাদের ডাব্লু কত হওয়া পসিবল, দেখো তো। ক নাম্বার বলছে 1 সেকেন্ডে 15 জুল কাজ। আচ্ছা, টির মান যদি 1 বসাই এবং ডাব্লুর মান যদি 15 বসাই, হ্যাঁ এটাই তো আমাদের মিলে গেল, 15 ভাগ 1 মানে তো আমাদের 15 আসতেছে আনসার। আর বাকিগুলোর ক্ষেত্রে কত আসে, এটা আসবে হলো 5/3, এটার ক্ষেত্রে আসবে হলো 3/5, এটার ক্ষেত্রে আসবে 1/15, এগুলো তো হবেই না। তাহলে 37-এ কত হবে আমাদের ক। আত্মিক সংখ্যা বলছে বস্তুর আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি লাভ করে ধনুকে তীর লাগিয়ে টানলে। তো ধনুক কেমন, এমন না এখানে যদি আমরা ধরো তীর লাগাই, যদি চিত্রটা তো এক্সাক্ট হইলো না, তাহলে এখানে কি একটা স্থিতিশক্তি তৈরি হবে। তারপরে ধাতব পাতকে বাঁকালেও কিন্তু আমাদের স্থিতিশক্তি লাভ হয়। তারপর রাবারকে প্রসারিত করলেও তার মধ্যে একটা স্থিতিশক্তি জমা হয়। সো এটা দেখবা তোমাদের ইসাক স্যারের বইয়ের একদম এক্সাম্পলে এটা দেওয়া আছে, স্থিতিশক্তির ওখানে এক্সাম্পলে হুবহুব এইগুলো দেওয়া আছে। তাহলে অ্যান্সার কত আসতেছে আমাদের 38-এর আসতেছে ঘ। সো নেক্সট 39 নাম্বার বলছে ক্ষমতা
বল এবং ভি এর মধ্যে সম্পর্ক। পি সমান আমরা কি জানি? ডাব্লু ভাগ পি। ডাব্লু সমান আমরা কি জানি? এফ এস ভাগ টি। সো এফ ইন্টু এস ভাগ টি কে আমরা কি বলতে পারি? মানে স্মরণ ভাগ সময় আমরা করলে কি পাই? বেগ পাই। তাহলে পি সমান আমরা কি পাচ্ছি? এফ ইন্টু ভি। 40 নম্বর বলছে দুই নিউটন বল কোনো নির্দিষ্ট বস্তুর ভরের কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে 5 মিটার দূরে সরে গিয়ে কাজের পরিমাণ কত? সো এইখানে দেখা যাচ্ছে বস্তুটা কি উপর থেকে নিচে উঠতেছে, তাই না? তাহলে এটা হেলানো তলে ওঠা বা নামা যেটাই আমরা বলি না কেন, ওঠা বা নামা, আমরা যে ক্ষেত্রে আমরা এই ম্যাথটা করি না কেন, আমাদের সূত্র কৃতকাজ ডাব্লু সমান হবে এম জি এল কস থিটা। এটা হলো সবসময় আমরা ইউজ করব। এবং এখানে এই পরিচয়টা বলে নেই, এম হলো এম ভরের বস্তু, মানে টোটাল বস্তুর ভর যেহেতু জি, এল হলো মই বা সিঁড়ির দৈর্ঘ্য, এই যে এইটা। আর থিটার পরিচয়টা এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট। থিটার পরিচয় হলো দেওয়াল ও মই বা সিঁড়ি, যেটা আমরা বলি না কারণ এর মধ্যবর্তী কোণ হলো থিটা, নট আনুভূমিকের সাথে মধ্যবর্তী কোণ। আমি আবার বলতেছি, এটা কিন্তু মই বা সিঁড়ির সাথে দেওয়ালের মধ্যবর্তী কোণের নাম হলো থিটা। ওকে, তাহলে এখানে ডাব্লু সমান আমরা কত পাবো? আমাদের এম জি এর মানটাই কত দেওয়া আছে দেখো তো, 2 নিউটন। তাহলে 2 গুণন 5 গুণন কস, এটাই যেহেতু 60 ডিগ্রি দেওয়া আছে, কস 60 গুণ হাফ, তাহলে আমার আনসারটা হচ্ছে 5 জুল। 40-এর কত হবে আনসার? 40-এর হবে ক। 41 এবং 42 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে বলছে যে, আচ্ছা এইটা যদি থিটা দেওয়া থাকে, মানে থিটা কোণে আনত আনুমুখের সাথে এম ভরের একটা বস্তুকে ওঠানো হচ্ছে, এই যে ধ্রুববেগে গতিশীল করতে ঢালের সমান্তরালে এফ বল প্রয়োগ করা হলো। আচ্ছা, এখন দেখো এইটা যদি থিটা হয়, আনুভূমিকের সাথে যদি থিটা হয়, তাহলে দেওয়াল এবং সিঁড়ির মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা আগেই লিখে রাখবো। এখন 41 নাম্বার বলছে কি যে বাক্সটিকে ঢালের উপরের দিকে এক্স মিটার দূরত্ব অতিক্রম করতে কত কাজ করতে হবে? এখন সূত্রটা একটাই, সেটা কি? ওঠা ও নামার ক্ষেত্রে ডাব্লু সমান এম জি এল কস থিটা। আমরা আগে সূত্রটা লিখবো এবং সেই সূত্র অনুযায়ী যে যে মান দরকার আমাদের বসাতে বসাবো। বস্তুর ভর এম ছিল, এম রাখলাম, জি তো জি থাকবে। এবার এল দূরত্ব নাকি এক্স দূরত্ব অতিক্রম করা হয়েছে? এক্স দূরত্ব, তাহলে এখানে কত আসবে? এক্স বসবে। কস থিটার মান কত দেখো তো, থিটার মান কি থিটা? না, থিটার মান হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এম জি এক্স, যেহেতু এটা 90-এর সাথে 1 আছে, বেজোড় আছে, তাহলে কসটা কি হয়ে যাবে? সাইন থিটা। তাহলে অ্যান্সার কি আসলো? এম জি এক্স সাইন থিটা। এম জি এক্স সাইন থিটা আমাদের 41-এর অ্যান্সার কত হবে তাহলে? ক। 42 নাম্বার বলছে যে এখন বাক্সটিকে যদি ভি বেগে গতিশীল রাখার জন্য বলের দিকে এ ত্বরণ সৃষ্টি করা হয়, তবে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে? তাহলে পি সমান আমরা কি জানি? পি সমান আমরা জানি এফ ভি। বাট এখানে একটা হলো সমবেগে মানে ধ্রুব বেগে গতিশীল রাখা, আবার এটা করার জন্য তোমাকে এক্সট্রা একটা বল দেওয়া লাগতেছে, তাই না? মানে ত্বরণ সৃষ্টি করার জন্য এক্সট্রা একটা বল দিতে হচ্ছে। তাহলে এখানে মোট 2টা বল আছে, তাহলে এখানে কি লিখতে পারি? এফ নিট। সো এফ নিটকে আমরা দুইভাবে ভাঙাইতে পারি, সেটা কি? যে ভি বেগে গতিশীল রাখতে প্রযুক্ত বল, ভি বেগে গতিশীল রাখতে প্রযুক্ত বল, রাখতে প্রযুক্ত বল প্লাস আরেকটা হলো আমাদের কি ত্বরণ সৃষ্টি করতে, সৃষ্টি করতে প্রযুক্ত বল, প্রযুক্ত বল ইন্টু কত হবে? ইন্টু হবে কি গতিশীল রাখতে প্রযুক্ত বল। সো এটা তো আমরা একটু আগেই বের করলাম। একটা হবে এম জি সাইন থিটা প্লাস এম এ ইন্টু ভি। এম জি সাইন থিটা কেন? এই যে ভি ধ্রুববেগে রাখতে আমরা এফ বল করছি, যেটা হলো এম জি সাইন থিটার সমান ছিল, মানে এফ ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা ছিল, সেটাই তো আমাদের ভি বেগে গতিশীল রাখতে প্রযুক্ত বল ছিল। আর এ ত্বরণ তৈরি করলে আমাদের বল তখন কত হবে? এফ ইজ ইকুয়াল টু এম এ। সো দুইটার যোগফল ইন্টু ভি আসলো। তাহলে আমরা যদি এখন গুণ করে দিই কি আসবে? এম এ ভি প্লাস এম জি ভি সাইন থিটা। তাহলে এটা আমাদের কত আসতেছে অ্যান্সার? অ্যান্সার আসতেছে 42-এর খ।
তো নেক্সট 43 নাম্বার দেখো, 2 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত হলে গতিশক্তি কত? আচ্ছা, গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক কি? ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ভাগ 2m। গতিশক্তি ইজ ইকুয়াল টু ভরবেগের উপর স্কোয়ার ভাগ 2m। এম হলো বস্তুর ভর, তাহলে ভরবেগ কত দেওয়া আছে? 2 কেজি, তাহলে 2 এর উপর স্কোয়ার ভাগ 2 গুণন ভরের মান কত? 2। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 1 জুল। গতিশক্তি কত? 1 জুল। 43 কত হবে আমাদের? গ। 44 নম্বর বলছে অসংরক্ষণশীল বলের উদাহরণ। এটা তোমাদের বইয়ে খুবই সুন্দরভাবে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য দেওয়া আছে। এটা হলো অ্যাডমিশনের জন্য, মানে ভার্সিটি এবং মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে। সো অসংরক্ষণশীল বল হিসেবে তোমরা মনে রাখতে পারো যেগুলো বাধা বল আছে সেগুলো হলো অসংরক্ষণশীল বল। তারপরে এগুলো একটু মুখস্থ রাখবা। তাহলে ঘর্ষণ বল আর সান্দ্র বল যেগুলো, এগুলো তো বাধা বল। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 44 হবে ক। 45 নম্বর দেখো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 5 মিটার দীর্ঘ একটি ঢালু পথে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু যে গতিশক্তি প্রাপ্ত হবে। তার মানে এখানে তোমাকে বেসিক্যালি কি করতে হবে? ওই যে ওঠা বা নামার ওই ম্যাথটাই, তাই না? এখন বিষয়টা হলো যে এটা কিভাবে দিছে দেখো, এইখানে একটা বস্তু ছিল, এই বস্তুটা যখন, আচ্ছা ভূমির সাথে 30 ডিগ্রি, তার মানে এটা কত দেওয়া ছিল? 30 ডিগ্রি। এখানে যখন ছিল বস্তুটি শুধুমাত্র কি ছিল? বিভব শক্তি ছিল। কিন্তু বস্তুটি যখন এখানে চলে আসছে তখন বস্তুটি কি হয়ে গেছে? সেটা সম্পূর্ণ গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা বিভব শক্তি সমান গতিশক্তি, তাহলে ডাব্লু সমান এখানে কি হবে? এম জি এল কস থিটা লিখতে পারি। এম এর মান কত? 100 গ্রাম মানে 0.1 কেজি গুণন 9.8 গুণন এল এর মান কত ছিল? 5 মিটার গুণন কস থিটার মান কি? থিটার পরিচয় আমরা জানি, কিন্তু এখানে 30 ডিগ্রি কিন্তু দিলে কিন্তু হবে না। থিটার পরিচয় আমরা জানি কি? এই যে দেওয়াল এবং মই বা সিঁড়ির মধ্যবর্তী কোণ। তাহলে এটা যদি 30 হয়, এটা হবে 60 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি। তাহলে এখানে কত হয় আমাদের? 60 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার ক্যালকুলেশন করলে কত আসে? 2.45 আসে। তাহলে 45 অ্যান্সার হবে খ। নেক্সট দেখো 46 নম্বর বলছে কোন বল দ্বারা কৃত কাজ ডাব্লু সমান আমরা জানি এফ ভেক্টর এবং এস বল এবং সরণের ডট গুণফল হলো কৃতকাজ, এটা তো আমরা জানি। বাট ভর গুণন ত্বরণ এটা কি? এটা তো কৃতকাজ না, এটা হলো বল, এটা তো হবেই না। আবার আমরা জানি ডাব্লু সমান কি? ডেল কে, কার শক্তির উপপাদ্য আছে যে কৃতকাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের? 1 আর 3, মানে 46-এর ক নাম্বার হলো আমাদের অ্যান্সার। 47 নম্বর বলছে বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের শর্ত। এটা খুব ইম্পর্টেন্ট, এইভাবে মনে রাখবা। 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি। এরপর কি করবা এটা মনে রাখার জন্য? এই যে প্রথমটা নিচে ইকুয়াল দিবা, লেস দেন ইকুয়াল, লাস্টেরটা ইকুয়াল দিবা। এরপরে যে প্রথম এইটুকু অংশ আছে, এইটুকু হলো আমাদের পজিটিভ অর্ক, বা এটাকে আমরা বলবো বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ। আর এইটুকু যে আছে, আমি অন্য কালার দিয়ে দেখাই, এইটুকু যে আছে এইটুকু আমরা বলবো নেগেটিভ অর্ক, নেগেটিভ অর্ক বা বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ। ওকে, তাহলে এখানে বলছে যে ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ যেহেতু এইটা গ্রেটার দেন করে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হবে কত আমাদের? খ নাম্বার হবে আমাদের অ্যান্সার। 48 নম্বর বলছে যে একটি স্প্রিং এক দৃঢ় অবলম্বনে আটকে, মানে এটা একটা ধরলাম দৃঢ় অবলম্বন, একে যদি একটা স্প্রিং যদি আটকে আমরা যদি এখানে একটা ভর ঝুলিয়ে দেই, তারপরে উপর নিচে দুলতে দেওয়া হলো, তার মানে এটাকে আমরা যদি টেনে যদি ছেড়ে দিই তাহলে উপর নিচে কি করবে? দুলতে থাকবে। এবং এটা একটা কি? এসএইচএম, পর্যাবৃত্ত গতি তৈরি করবে, সিম্পল হারমোনিক মোশন। আর আমরা জানি পর্যাবৃত্ত গতিতে বিভব শক্তি এবং গতিশক্তি দুটার যোগফল সবসময় সমান থাকে। তাহলে আমাদের সময় যত অতিবাহিত হবে, আমি যদি এটার গ্রাফ আঁকি, এদিকে যদি ই রাখি টোটাল এনার্জি আর এদিকে যদি টি রাখি, তাহলে টাইম আমার চেঞ্জ হতে থাকবে, বাট এনার্জি সবসময় কি হবে? এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা যদি একটা এই বিন্দুগুলোকে যদি মিলিত করি তাহলে একটা কি পাবো? এরকম গ্রাফ পাবো। তাহলে 48-এর কত হবে? 48-এর হবে গ। নেক্সট 49 নম্বর বলছে একটি রাইফেলের গুলির বেগ দ্বিগুণ করলে তার গতিশক্তি কত গুণ বাড়বে?
তাহলে একটি রাইফেলের ইকে ইজ ইকুয়াল টু আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এখন ইকের সাথে ভি এর কি সম্পর্ক, বর্গের সমানুপাতিক। এখন বেগ যদি দ্বিগুণ করি আমরা, তার মানে ইকে ড্যাশ সমানুপাতিক বেগ যদি দ্বিগুণ করি তাহলে টু ভি, তারপরে কি হবে, স্কোয়ার হবে, তাই না? তাহলে ইকে ড্যাশ সমানুপাতিক কি আসছে আমাদের, ফোর ভি স্কোয়ার। তাহলে আমাদের গতিশক্তি কত গুণ হলো, চার গুণ হলো কিন্তু অ্যান্সার, তাই না? তার আমার মতো কি হবে, খ হবে। 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হলে কত কাজ দিবে, এটা তো কজ না, কাজ। তাহলে জুলে শুধু কনভার্ট করতে হবে। আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 2 ক্যালোরি সমান কত হবে, 2 দিয়ে গুণ করলে কত আসবে, 8.4 জুল। তাহলে 50 হবে। এখানেও নাম্বার বলছে যে কোনো গতিশীল বস্তুর গতিশক্তি ইকে এবং ভরবেগ পি হলে পি বনাম রুট ওভার ই লেখচিত্র কি হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ভাগ 2m। তো এইটার সাথে তো আমাদের কোনো স্বাদ নাই, আমাদের বলছে এই দুইজনের মধ্যে গ্রাফ। তাহলে ইকে সমানুপাতিক পি স্কোয়ার, বাট এইটা তোমাকে তো বলেনি যে ইকে এবং পি এর মধ্যে কি গ্রাফ। তোমাকে বলছে রুট ওভার ই বা ইকে যেটাই বলি না কেন এবং পি এর মধ্যে, তাহলে উভয় পাশে আমরা যদি রুট করে দিই তাহলে আমাদের আসবে রুট ওভার ইকে সমানুপাতিক পি। তাহলে এটা আমি যদি বলি যে পি বনাম, যেহেতু প্রথমে কি আছে, পি বনাম রুট ওভার ই, আমি যদি এরকম গ্রাফ আঁকি তাহলে y অক্ষ বরাবর পি, এদিকে রুট ওভার ইকে। তাহলে এই দুইজনের মধ্যে কি সম্পর্ক দেখো তো, এটা কি আমাদের একটা ওয়াই সমানুপাতিক এক্স এর মতো গ্রাফ না? এটার মানে কি, একটা সরলরেখা না, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তার মানে আমাদের লেখচিত্রটা কেমন হবে, সরলরেখা। লেখচিত্রটা কেমন হবে, সরলরেখা। এটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। আর যদি এখানে আমি এই জিনিসটাও ক্লিয়ার করে দিই, যদি তোমাকে বলতো যে ইকে ইকে বনাম পি এর মধ্যে গ্রাফ, তখন কেমন হতো, তখন তার এরকম হইতো না। এখানে ইকে রাখলাম, এখানে পি রাখলাম, তখন আমাদের গ্রাফটা আসতো এইরকম। এটা কিসের মতো বলতো, ওই যে আমরা শিখছিলাম সরণ বনাম টাইমের মধ্যে ত্বরণের ক্ষেত্রে যে আমাদের গ্রাফটা ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে সময় আর সরণের মধ্যে এই সম্পর্কটার আমরা কি গ্রাফটা এমন পাইতাম না, এটাও কি ঠিক সেম না? দেখো তো, ইকে সমানুপাতিক আমাদের পি স্কোয়ার ছিল, হুবহু কিন্তু একই রকম। সো এটা খুবই খেয়াল রাখবা। পড়ন্ত অবস্থায় ভূমি থেকে 5 মিটার উঁচুতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত। এখানে কোশ্চেনটা অসম্পূর্ণ করে দেওয়া আছে। মেইন যে কোশ্চেন আছে, মেইন কোশ্চেনটা এমন ছিল, আর আরো একটা লাইন ছিল যে একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ল, উচ্চতা থেকে ভূমিতে পড়ল, ভূমিতে পড়ল, এবং এখানে জি এর মান দেওয়া ছিল 10 মিটার/সেকেন্ড স্কয়ার। তো তারপর বলছে যে পড়ন্ত অবস্থায় ভূমি থেকে 5 মিটার উচ্চতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত। আচ্ছা, আমরা ধরে নিলাম বস্তুটা এখান থেকে পড়তেছিল, এইটুকু উচ্চতা ধরলাম 20 মিটার। বস্তুটা যখন এখানে ছিল তখন ভূমি থেকে তার উচ্চতা হলো 5 মিটার। তাহলে 5 মিটার উচ্চতায় আমাদের বিভব শক্তি কত আসবে, ইপি সমান আসবে এম জি গুণন 5। আর গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার। যেহেতু ভি স্কোয়ারটা এখন দেওয়া নেই, তাহলে ভি স্কোয়ারটা বের করতে হবে। ভি স্কোয়ার সমান কত আসবে, এই বিন্দুর ভি বের করব আমরা কোন বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে। এই বিন্দুতে ইউ কত ছিল, 0। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2g, এবং এখান থেকে এখানে ইউ থেকে ভি পর্যন্ত আসতে আমাদের কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 15 মিটার। এটুকু যদি 5 হয় তাহলে উপরটুকু 15, তাহলে এখানে পেল 15, 2g এইচ। ইউ এর মান কত, 0, তাহলে এই পোর্শনটা কত আসবে, 0। এখন আমরা যদি মান বসাই দিই, 2 কাটা যাবে, আসবে এম জি গুণন 15। এখন বলছে কি বিভব শক্তি গতিশক্তির অনুপাত, তার মানে ইপি ভাগ ইকে ইজ ইকুয়াল টু এম জি কাটা যাবে, আসবে হলো 5/15, মানে 1/3। তার মানে কত আসছে আমাদের অ্যান্সার, 1:3। এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা 53 নাম্বারটা দেখি যে একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় কত। সো এইখানে গতিশক্তি আর
ভরবেগের মধ্যে সম্পর্ক কি? ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ভাগ 2m, তাই না? তাহলে আমরা ধরলাম যে আগে ভরবেগ ছিল পি এবং গতিশক্তি ছিল ইকে, এবং নতুন ভরবেগ আমরা নাম দিলাম পি ড্যাশ। এটা সমান 50% কিন্তু বলছে বৃদ্ধি, তাই না? বৃদ্ধি মানে আগের পি এর সাথে ওই পি এর 50% আমি বৃদ্ধি করছি, সরি 50%। তাহলে কত হচ্ছে আমার পি প্লাস পি ভাগ 2, তাই না? তাহলে আমরা এখান থেকে কত পেলাম? 1.5 পি পাইলাম। এটা আমাদের নতুন পি ড্যাশ। এখন তাহলে নতুন ইকে ড্যাশ সমান কত হবে? ইকে ড্যাশ সমান হবে 1.5 পি, তারপর হবে কি স্কোয়ার ভাগ 2m। বস্তুর ভর তো আর পরিবর্তন হয়নি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ইকে ড্যাশ সমান কি লিখতে পারি? 2.25 গুণন পি স্কোয়ার ভাগ 2m। এই পি স্কোয়ার ভাগ 2m মানে কি? ইকে না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইকে ড্যাশ ইজ ইকুয়াল টু 2.25 ইকে। ওকে, এটা আমরা পাইলাম। বাট এটা কি আমাদের অ্যান্সার? না, আমাদের বলছে যে গতিশক্তি বৃদ্ধি পায় কত। সো ফিজিক্সে কোথাও যদি দেখো যে এমন তোমার বৃদ্ধি বা হ্রাসের কথা বলা আছে, বা পার্সেন্টেজ অফ পরিবর্তন বলতে পারি, পার্সেন্টেজ অফ পরিবর্তন এই কথাটা যদি থাকে, তাহলে তুমি এটা করবা যে শেষ মাইনাস আদি ভাগ আদি গুণন 100%। ওকে, তাহলে আমাদের শেষ কত ছিল দেখো তো? 2.25 ইকে মাইনাস আদি কত ছিল? ইকে ভাগ কত হবে? আদি কত? ইকে গুণন 100%। ওকে, উপরে যদি আমরা ইকে কমন নেই তাহলে আমাদের কত আসে? 1.25 ইকে ভাগ ইকে গুণন 100%। তাহলে ইকে ইকে কাটা গেল, আমাদের অ্যান্সার আসলো কত? 125%। ওকে, তাহলে 53 কত হবে অ্যান্সার? গ। আবার অনেকেই মনে করতে পারে ভাইয়া 100%-এর থেকেও কি বেশি হওয়া সম্ভব? এখানে তো তোমাকে বৃদ্ধি বলছে, তাই না? অনেকে আবার পাকনামি করে 25% দিয়ে আসে, বাট না, এখানে কিন্তু অ্যান্সার 125% হবে। এটা কিন্তু তোমাকে বলছে কি? বৃদ্ধি। ওকে, তো তারপরে দেখো 54 নম্বর বলছে, এটা একটা উদ্দীপক যে একটি হাতুড়ির ভর 1 কেজি এবং এটি 10 মিটার পার সেকেন্ড বেগে চলে একটি পেরেকের মাথায় আঘাত করবে। এতে পেরেকের সরণ হলো 2 সেন্টিমিটার। উপরোক্ত তথ্য থেকে 54-55 নম্বর বলছে কতক্ষণ হাতুড়িটি পেরেকের সংস্পর্শে ছিল। সো এখানে দেখো থরের হাতুড়ি নিয়ে আসছি আমরা, তাই না? So, ধরলাম এটা একটা পেরেক ছিল। এই পেরেকে যখন এই হাতুড়িটা লাগতেছিল তখন তার বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, তার মানে এটা কত ছিল? এটা ছিল আদি বেগ। এখন বলছে কতক্ষণ হাতুড়িটি পেরেকের সংস্পর্শে ছিল। এই পেরেকটা ভেতরের দিকে প্রবেশ করবে, প্রবেশ কতক্ষণ পর্যন্ত করবে? যতক্ষণ না পর্যন্ত তার বেগটা কত হয়? 0 হয়। তার মানে শেষ বেগ কত হবে? 0। ওকে, তো এইটাকে আমি এইভাবে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। এই যে পয়েন্ট থিওরির মাধ্যমে, এই পয়েন্টে আমাদের বেগ ছিল ইউ সমান 10, আর আমরা ধরলাম যতক্ষণ না পর্যন্ত তার বেগ 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা প্রবেশ করতেই থাকলো। এখন তোমাকে বলছে এইটুকু সময়, এই সময়টা কত? ইউ এবং ভি এর মধ্যবর্তী সময়টা কত? তো আমরা জানি কি টি সমান কি লিখতে পারি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, তাই না? এ কি আমরা জানি এখানে? না, এ জানি না। বাট তোমাকে এখানে একটা কথা বলা হয়েছে যে এই পেরেকের সরণ হলো কত? 2 সেন্টিমিটার। তার মানে এইটুকু সরণ কত হয়েছে আমাদের? এইটুকু সরণ হলো 2 সেন্টিমিটার, 0.02 মিটার। এটা কিন্তু তোমাকে দেওয়া আছে। তাহলে এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে তো আমাদের কাজ হয়ে গেছে। এখন এর মানটা কিভাবে বের করব? দেখো তো, এর মান আমরা বের করতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, তাই তো? তাহলে এখান থেকে এ সমান কত আসবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2s। ভির মান কত? 0। ইউ এর মান কত? 10-এর উপর স্কোয়ার ভাগ 2 গুণন 0.02। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসে কত? -2500। অবশ্যই এটা বাধা যেহেতু মন্দনী হবে। আচ্ছা, এর মান যদি এত আসে তাহলে আমরা এখানে যদি বসায় দেই, ভির মান ছিল 0 মাইনাস ইউর মান ছিল 10 ভাগ -2500। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসে কত? 4 গুণন 10⁻³ মেবি, 4 গুণন 10⁻³ সেকেন্ড। তাহলে 54 কত হবে? 54 আনসার হবে ক।
এখন 55 নম্বর বলছে যে হাতুড়িটি দ্বারা সম্পাদিত কাজ কত। আমরা কি জানি ডাব্লু সমান কি, ডাব্লু সমান জানি এফ এস, এফ সমান কি জানি এম এ এস। তাহলে এমটা কি, এখানে এমটা হলো হাতুড়ির ভর 1 কেজি গুণন এর মান কত পাইছি আমরা, স্মরণ ছিল 0.02। তাহলে কত আসে আমাদের আনসার, 50 জুল। 55 কত হবে, 55 অ্যান্সার হবে আমাদের খ। 56 নম্বর বলছে যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত। অপশনে কি আছে, সবগুলো কিন্তু জুলে আছে। সো এটা মনে রাখবা যে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোকে আমরা বাংলায় কত লিখতে পারি, 1000 ওয়াট গুণন, এখানে কি 1 আওয়ার আছে না, 1 আওয়ার করলে বাংলায় আমরা কত লিখতে পারি, 3600 সেকেন্ড, বা শুধু এসও লিখতে পারো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি অ্যান্সার পাচ্ছি, 3.6 গুণন 10⁶ ওয়াট সেকেন্ড পাইলাম। সো এই ওয়াট সেকেন্ডকে কি বলা হয়, ওয়াট সেকেন্ডকে বলা হয় জুল। কিভাবে, ওই যে একটা সূত্র আছে ডাব্লু সমান, সরি পি সমান ডাব্লু ভাগ টি। তাহলে ডাব্লু সমান আমরা কি লিখতে পারি, পিটি না, ডাব্লুর একক কি জুল না, এখানে পির একক কি ওয়াট, আর টির একক সেকেন্ড, তার মানে ওয়াট সেকেন্ডও জুল, 1 ওয়াট সেকেন্ড সমান 1 জুল আমরা বলতেই পারি। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, 56 আসতেছে ঘ। ওকে, 57 নম্বর বলছে এত স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, তার মানে এটা কে এর মান, একটা শিথিল অবস্থা থেকে, শিথিল অবস্থা মানে এক্স আই ছিল 0, 0 দশমিক, এটা হলো এক্স এ ফাইনাল আমাদের স্মরণ, যেটা 0.1 মিটার সংকুচিত করা হলো। এই অবস্থায় স্প্রিংটির ভেতরে শক্তি কত জুল। তাহলে আমরা এখানে শক্তি কি বলতে পারি, যে হাফ কে এক্স স্কোয়ার, তাই না। তাহলে হাফ গুণন কে এর মান ছিল 1 গুণন এক্স এর মান ছিল 0.1, তারপর হবে স্কোয়ার। তাহলে আমাদের আনসার আছে কত, 5 গুণন 10⁻³ জুল। অ্যান্সার কত হলো, 57 হলো গ নাম্বার। কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি ঘন্টায় এত কেজি পানি 50 মিটার উচ্চতায় ওঠানো হলো, 70% ক্ষমতা ক্ষয় হলে অশ্ব ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, 70% ক্ষমতা যদি ক্ষয় হয় তাহলে কর্মদক্ষতা কত, 30%। কর্মদক্ষতা মানে কতটুকু কাজ হয়েছে, বা আমাদের লভ্য কার্যকর কার্যকর কতটুকু হয়েছে। 70% যদি ক্ষয়ই হয় তাহলে অবশ্যই 30% আমাদের কার্যকর হয়েছে, তার মানে আমাদের ইটার মান এখানে কত আছে, 30%, তাই না। তাহলে এখন ইটার সমান আমরা কি জানি, ইটার সমান আমরা জানি পি আউট ভাগ পি ইনপুট, তাই না। তাহলে পি ইনপুট বের করতে বলছে, যে এর অক্ষমতা কত, তাহলে পি ইনপুট সমান কি বলতে পারি, পি আউটপুট ভাগ ইটা। এখন দেখো পি ইনপুট সমান আমরা একদমই বের করবো, পি আউটপুট সমান আমরা কি লিখতে পারি, এম জি এইচ ভাগ টি। তাহলে এম জি এইচ ভাগ টিটা নিচে চলে আসবে, তাহলে ইটা গুণন টি। তো এম এর মান কত ছিল, 25 গুণন 10⁶। আচ্ছা, আমরা একদম যদি মানগুলো বসায় দেই তাহলে আমাদের আসে হলো 747 দ্বারা যদি ভাগ করে দেয় আমার অ্যান্সার আসে 1.5 গুণন 10⁴। 58 আসে গ। ওকে, 59 নম্বর বলছে যে একটি পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা এত, 80% কর্মদক্ষতা বিশিষ্ট একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, পাম্পটির অক্ষমতা কত। তাহলে দেখো এখানে কর্মদক্ষতা ইটা সমান দেওয়া আছে 80%, মানে 0.8 এটা দেওয়া আছে। তো এটাকে সম্পূর্ণ পানি শূন্য করতে হবে কিন্তু, তাই না। তাহলে আমরা যদি এখানে চিত্র আঁকাই, এই কুয়ার গভীরতা কত ছিল, গভীরতা ছিল 10 মিটার, 10 মিটার। সো এটা কি ছিল, পানি পূর্ণ ছিল, দেখো প্রথমেই লেখা আছে পানি পূর্ণ ছিল, তার মানে এটা পূর্বে ছিল এমন। ওকে, আর পরে কি করা হয়েছে, পরে সম্পূর্ণ পানিটাকে শূন্য করা হয়েছে, মানে সম্পূর্ণ পানিটাকেই শূন্য করা হয়েছে। তাহলে পরে কি আর কোনো পানি থাকবে না। তাহলে এখান থেকে আমরা এইচ ড্যাশ বা গড় সরণ কত পেতে পারি, গড় সরণ কত হবে, এখানে পূর্বে খালি ছিল 0+10/2, তার মানে কত, 5 মিটার। ওকে, তাহলে এখন আমরা যদি পি আউটপুটটা বের করি, পি আউটপুট সমান কত আসবে, এম জি এইচ ড্যাশ ভাগ কত, টি আসবে, তাই না। সো এম এর মান কত, এম সমান আমরা কি বলতে পারি, রো ভি। এম সমান আমরা জানি কি, রো ভি। এবার কিন্তু আমার আর পাই আর স্কয়ার এল দিতে হচ্ছে না, কারণ এখানে এখানে তোমার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কি দেওয়াই আছে। তার মানে এবার কি হবে, রো গুণন দৈর্ঘ্য হতো 5 গুণন 3 গুণন 10,
ওকে, তাহলে এম এর মান যদি আমরা বসাই, একদম যদি বসাই দিই, রো গুণন 5 গুণন 3 গুণন 10 গুণন জি এর মান 9.8 গুণন এইচডি সমান 5 ভাগ টি এর মান কত বলছে এখানে 20 মিনিট, তার মানে 20 গুণন 60। ওকে, তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে, 6125 এত ওয়াট আসে। কারণ এখানে কি আমাদের অ্যান্সার শেষ না, আমাকে বলছে কি, আমাকে বলছে পাম্পটির অশ্বক্ষমতা কত, তার মানে মানে ইনপুট চাইছে তোমাকে, তাই না? তাহলে পি ইনপুট সমান কত আসবে, পি আউটপুট ভাগ কর্মদক্ষতা কত ছিল আমাদের, কর্মদক্ষতা ছিল 0.8, তাহলে 0.8 এদের ভাগ করলে আমাদের কত আসে, এবং এখানে কিন্তু সবগুলোকে এইচপি তে দেওয়া আছে, তাহলে 746 দ্বারা যদি ভাগ করি আমাদের অ্যান্সার আসে কত, 10.26 এইচ পি। তাহলে অ্যান্সার আসতেছে আমাদের এখানে ক। এত কেজি এর একজন লোক প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা নিচের কোনটি, ক্ষমতা দিতে, তাই না? তাহলে এখানে এই যে এখানে একটা লোক, আচ্ছা ভালো করে রাখাই, এইখানে একটা লোক সিঁড়ি বেয়ে উঠতেছে। সমস্যা হলো এবার, এবার ওঠার ক্ষেত্রে কিন্তু এই একটা সূত্র হবে, বাট এবার বলছে যে 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি, তার মানে অ্যাকচুয়ালি এখানে সিঁড়িগুলো এইভাবে আছে, তাই না? এইভাবে আছে, আগে তো সাধারণত মই থাকতো, এবার আছে সিঁড়ি, এরকম করে ধরো 20টি আছে, আমি আর অতগুলো দিলাম না। এখন কথা হলো যে আমি এখান থেকে কিভাবে বের করতে পারবো, আমরা বলতে পারি না ডাব্লু সমান এম জি এইচ। এখন কথা হলো এইচটা কিভাবে পাবো বা উচ্চতাটা কিভাবে পাবো, আমাকে যে দেওয়া আছে 25 সেন্টিমিটার, সেটা তো এইটুকু দেওয়া আছে, এই যে এই উচ্চতাগুলো দেওয়া আছে 25 সেন্টিমিটার। তো দেখো আমি যদি এইটুকুকে কেটে কেটে লাগায় দেই, এটাকে ধরো শিফট করে আমি এখানে নিয়ে গেলাম, এইটুকু উচ্চটাকে শিফট করে আমি এখানে নিয়ে গেলাম, এইটুকু উচ্চতাকে শিফট করে আমি ধরো কেটে এখানে নিয়ে গেলাম, তার মানে কি অ্যাকচুয়ালি এই যে উচ্চতা আছে এগুলোই কি আমাদের এইচ এর মানটা আসতেছে না, আসতেছে। তাহলে এইচ এর মান আমি কি বলতে পারি, যে 20 গুণন 25 সেন্টিমিটার ছিল, তাহলে মিটার করতে হবে 0.25, তাই না? তাহলে যতটি সিঁড়ি হবে সেগুলোকে যদি প্রতিটির উচ্চতা দ্বারা আমরা গুণ করি, তাহলে আমরা কিন্তু এইচ এর মানটা পেয়ে যাচ্ছি। এম এর মান কত দেওয়া ছিল, 74.6 গুণন 9.8 গুণন 20 গুণন 0.25। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত আসে, 365.54। অ্যান্সার আসে 60-এর গ। ওকে, 61 নম্বর বলছে কোন নির্দিষ্ট ভরের গতিশক্তি এর ভরবেগের সাথে কি সম্পর্ক, ওই বারবার ঘুরে ফিরে একটা ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ভাগ 2m। তাহলে আমাদের গতিশক্তিটা ভরবেগের বর্গের সমানুপাতিক, তাহলে 61 কত হচ্ছে আমাদের, 61 হচ্ছে ক। 62 নম্বর বলছে যে একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করলে এর গতিশক্তি কত হবে, আচ্ছা ইকে সমানুপাতিক পি স্কোয়ার, তাহলে ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে ইকে, তাহলে কি হবে 4p স্কোয়ার, তার মানে 4 গুণ হয়ে যাবে, 62 কি হবে ক। 63 নম্বর বলছে অসংরক্ষণশীল বলের মান কোনটির উপর নির্ভর করে, অবশ্যই পথের উপরে। ঘর্ষণ বল কিন্তু পথের উপর নির্ভর করে, এক্ষেত্রে আমাদের ওই যে অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে এবং সেগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। ওকে, 64 নম্বর বলছে যে 250 কেজি ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উপরে ওঠানো হলে ক্রেনের ক্ষমতা কত, আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু এফ জানি, সেফ কি এখানে দেওয়া ছিল না, 250 কেজি ভরের একটি বস্তু উঠানো হচ্ছে, তার মানে অভিকর্ষ, তাহলে এম জি ভি। এম এর মান কত, 250 গুণন জির মান কত, 9.8 গুণন ভির মান কত, 0.1। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 245 ওয়াট, এটা হলো আমাদের অ্যান্সার। সো নেক্সট 65 নম্বর বলছে নিচের কোনটি শক্তির একক নয়, আচ্ছা এটা সুন্দর একটা কোশ্চেন, শক্তি যাহাই শক্তি তাহাই কাজ, তাই না? তাহলে আমরা কাজের পরিপ্রেক্ষিতে হিসাব করি, আমরা ডাব্লিউ সমান কি জানি, এফ এস মানে হলো নিউটন মিটার, তাই না? এই যে নিউটন মিটার, এটাকে আমরা কি বলি জুল। এখান থেকে আমরা আরেকটা জানি, সেটা কি বলতো,
কিলো ওয়াট আওয়ার, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের কিলো ওয়াট আওয়ারকে ভাঙালে আমরা কি পাই, জুল পাই। আবার আরেকটা সূত্র আছে, সেটা কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভাগ টি। ওইটাই ওয়াট আওয়ারটাই হলো কিলো ওয়াট আওয়ার, তাই না? বা এটাকে আমরা কি বলতে পারি, এই যে ওয়াট সেকেন্ড। তো যেটাই আমরা ভাঙাই না কেন আমরা কিন্তু কি ঘুরে ফিরে জুলে আসতে পারি। তাহলে কিলো ওয়াট আওয়ার এটা কিন্তু কাজের বা শক্তির একক। আবার নিউটন মিটার এটাও কিন্তু কাজ বা শক্তির একক। আবার ওয়াট সেকেন্ড এটাও কিন্তু কাজ বা শক্তির একক। বাট কেজি মিটার পার সেকেন্ড এটা তো ভরবেগ একক। তাহলে আমাদের আনসার কি হচ্ছে, 65 গ। যেটা বলছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, শূন্য। এটার বলার কোনো প্রয়োজন মনে করতেছে না। 67 নম্বর বলছে কি, যে 1 কেজি ও 4 কেজি ভরের দুইটি বস্তু একই গতিশক্তি নিয়ে চলছে। এই যে একই গতিশক্তি নিয়ে চলছে, তাহলে আমি এইভাবে বোঝাচ্ছি। ধরলাম এখানে 1 কেজি বস্তু আর এটা হলো 4 কেজি বস্তুর ক্ষেত্রে দুইজনে কিন্তু গতিশক্তি সেম, তাই না? তাহলে ই কে ইজ ইকুয়াল টু, আমি এটার নাম দিলাম হলো পি স্কোয়ার ভাগ 2m। সো এটা হলো পি ওয়ান নাম দিলাম, যেহেতু এটা 1 কেজি বস্তু, তাই না? তাহলে এম এর মান কত হবে এখানে, 1। আচ্ছা, আর এটা ই কে ইজ ইকুয়াল টু, এটা আমি পি টু নাম দিলাম যেহেতু এটা 2 কেজি বস্তু, সরি পি ফোর নাম দিলাম যেহেতু এটা 4 কেজি বস্তু। তাহলে এর উপর স্কোয়ার ভাগ 2 ইন্টু এম এর মান কত, 4। বলছে এই দুইজনের গতিশক্তি সমান, তাহলে আমি কি লিখতে পারি না, পি ওয়ান এর উপর স্কোয়ার ভাগ 2 ইজ ইকুয়াল টু পি ফোর এর উপর স্কোয়ার ভাগ 8 লিখতেই পারি। ওকে, তাহলে এবার অনুপাত যদি বের করি, সর্বপ্রথম যেহেতু 1 কেজি আছে তাহলে পি ওয়ান তারপর স্কোয়ার ভাগ পি টু তারপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ভাগ 8 মানে 1/4। তাহলে আমরা যদি পি ওয়ান ভাগ পি টু করি তাহলে ওই পাশে যদি রুট করে দিই কি আসে, 1/2। তার মানে কত আসে, 1:2। 67 কত আসে আমাদের, 67 আসে আমাদের ক নাম্বার। তো 68 নম্বর বলছে যে বস্তুর ভর যদি ধ্রুবক হয় তাহলে রৈখিক ভরবেগ বনাম গতিশক্তি, তার মানে ই কে সমানুপাতিক পি স্কোয়ার, এই দুইটা লেখচিত্রের কি হবে, একটু আগে আমি সেই ব্যাখ্যাটা দিয়ে দিছি অলরেডি। 68 কি হবে, 68 হবে ক। 69 নম্বর বলছে কি, যে 20 কেজি ভরের একটি পাথর কত উঁচু থেকে পড়লে এর গতিশক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 2000 কেজি গাড়ির গতিশক্তির সমান হবে। তাহলে 20 কেজি ভরের একটি বস্তু, একটি পাথর কত উঁচু থেকে পড়লে, কত উঁচু থেকে যদি পড়ে তাহলে তার কি বিভব শক্তি হবে mgh। এইটা কার সমান হবে, এইটা কার সমান হবে, এই যে গতিশক্তি যাচ্ছে সেটা হলো হাফ এম ভি স্কোয়ার। দুটা ভর কি সেম ছিল না, এটার নাম আমি m1 দিলাম আর এটা আমি m2 দিলাম। এখন বলছে যে এই উচ্চতা এইচ এর মান চাইছে, তাহলে এই সমান কি হবে, m2v² ভাগ 2m1g। বলছে কত উঁচু থেকে পড়লে এর গতিশক্তি এত এর গতিশক্তির সমান। তাহলে উপর থেকে যদি পড়ে তাহলে বিভব শক্তিটা সম্পূর্ণরূপে গতিশক্তিতে রূপান্তরিত হলো। তার মানে আমরা ওই বিভব শক্তি সমান গতিশক্তি লিখতে পারি, তাই না? তাহলে এই গতিশক্তি ইজ ইকুয়াল টু এই যে 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল তার গতিশক্তি, দুটো সমান হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা এই সমান কি মান পাবো, এম2 মান কত ছিল 2000 গুণন ভির মান কত ছিল 20, তারপরে কি হবে স্কোয়ার ভাগ 2 গুণন 20 গুণন 9.8। ওকে, 74 নম্বরটা দেখো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা মোটামুটি সবারই ভুল হয়, যে ভূমিতে এম ভরা একটা বস্তুকণাকে 2 আওয়ার ব্যাসার্ধ মানে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় ওঠাতে কৃত কাজ কত। তো ধরলাম এটা ছিল আমাদের ভূপৃষ্ঠ। হ্যাঁ, এই ভূপৃষ্ঠ থেকে এম ভরের একটা বস্তুকে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ 2 আওয়ার উচ্চতায় ওঠাতে কৃত কাজ কত। সো এইটা সবাই কি করে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, ওই সূত্র বসায় এম জি এইচ এর মান কত, 2 আর, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে 2mgr। এটাই তো, না এটা হলো ভুল। ভুল শুধু ভুল না, এটা হলো বিশাল বড় একটা ভুল। কেন এই ভুলটা বললাম, আমরা সাধারণত যে সূত্রটা শিখছি সেই সূত্রটা অনেকটাই আমাদেরকে বলা হয় না যে এক্স্যাক্টলি এই সূত্রটা কি। আমরা যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা শিখছি, মানে এম ভরের কোনো বস্তুকে আমরা যে ডাব্লু সমান এম জিএইচ লিখি বা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ লিখি, তো অভিকর্ষ বলও তো এক ধরনের মহাকর্ষ বল। সো ওই যে আমরা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা লিখি ওইটা হলো খুবই খুবই অল্প, মানে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ যেটা লিখি সেটা হলো খুবই অল্প দূরত্ব, মানে এইচ এর মান যখন খুবই
ছোট হয়, এইচ এর মান লেস দেন যদি আর হয়, তাহলে তখন শুধুমাত্র আমরা ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ লিখি। আদারওয়াইজ আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কি সূত্র হবে? মহাকর্ষ বল দ্বারা যে কৃতকাজ শিখছি না আমরা, জি এম এম 1/r মাইনাস 1/r প্লাস এইচ, আদারওয়াইজ আমাদেরকে এটা ইউজ করতে হবে। ওকে, তাহলে এটা যেহেতু পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এটা কি আর বলা যাবে যে এইচ এর মান ছোট? না, এইচ এর মান তো বিশাল বড়, এটা তো আর এর থেকেও বড়, পৃথিবীর ব্যাসার্ধেরও দ্বিগুণ। তাহলে সূত্র কি হবে? জি এম এম 1/r মাইনাস 1/r প্লাস আর এর মান কত এবার? এইচ এর মান কত? 2r। তাহলে এখানে কত দেব? 2r আর মাইনাস 1/3r। ওকে, তাহলে এইটা যদি আমরা লসাগু করি আমাদের আসবে কত? জি এম এম গুণন 2/3r। বাট আমাদের তো অপশনে এটা নাই, তাই না? অপশনে এইটা নাই, অপশনে ছোট হাতের জি আছে। তাহলে আমাদের ছোট হাতের জি সমান আমরা কি জানি? অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু জি এম ভাগ আর স্কোয়ার। তাহলে আমাদেরকে জোর করে এটা আনতে হবে। কিভাবে? দেখো, আমরা যদি লব এবং হরে আর দ্বারা গুণ করে দিই তাহলে কি আসবে? জি এম গুণন 2m ভাগ উভয় পাশে যদি আমরা আর দ্বারা গুণ করি তাহলে উপরে একটা আর আসবে, লবে একটা আর আসবে, হরে একটা আর আসবে, ফলে হরে আর স্কোয়ার আসলো, গুণন আমি এখানে 3 লিখলাম। তাহলে এই যে জি এম ভাগ আর স্কোয়ার চলে আসলো, এটার বদলে আমরা কি লিখতে পারি? ছোট হাতের জি। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে? 2m জি আর ভাগ 3। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? ক নাম্বার হলো আমাদের এটা অ্যান্সার। এটা কিন্তু হবে না, মনে যেন থাকে। বলছে যে 100 গ্রাম ভরে একটি পাথর উলম্ব তলে 10 মিটার ব্যাসার্ধের পথ ঘুরে এ অবস্থান হতে বি অবস্থানে আসলে শক্তির পরিবর্তন কত? দেখো তো, এ হলো এ অবস্থান আর বি হলো এ অবস্থান, তাহলে এটা কি একদম উচ্চতার মতো লাগতেছে না? তার মানে অবশ্যই এটাই আমাকে রেফারেন্স লেভেল ধরতে হবে, মানে এটাই হলো ভূমি ভূমি ধরতে হবে, বা এটাই আমার সাপেক্ষ হবে রেফারেন্স লেভেল। এর সাপেক্ষে এই বিন্দুতে আমরা বিভব শক্তি পাবো। বিভব শক্তি ইপি সমান কি আসবে? এম জি এইচ। এম এর মান কত? 0.1 কেজি গুণ জির মান কত? 9.8 গুণ এইচ এর মান কত? দেখো, ব্যাসার্ধ যদি 10 হয় তাহলে এইটুকু 10 আর এইটুকু 10, এইচ এর মান কত আসতেছে আমাদের? 20 আসতেছে না? তাহলে অ্যান্সার আমাদের কত আসে? 19.6। এটা কার সমতুল্য? যেটা 20 জুলের সমতুল্য। তাহলে 71 কি হবে আমাদের? খ নাম্বার। 72 বলছে বলের দ্বারা কাজ কত? এটা একটু আগে আমি ব্যাখ্যাটা করে দিয়েছি। তাহলে 72 হবে কত আমাদের? ক নাম্বারটা। কাজের অভিকর্ষ একক কি? কাজের অভিকর্ষ একক হলো কেজি মিটার। এটা আগে ইউজ করা হতো, এখন যদিও এটা আর ইউজ করা হয় না, বাট বইয়ে আছে, এমসিকিউ দেখবা। তপন স্যারের বইও আছে এটা, আমির স্যারের বইও আছে। কাজের অভিকর্ষ একক কি? কেজি মিটার। 73 কথা হবে ক নাম্বারটা। সো 74 নম্বর বলছে যে 5 কেজি ভর সম্পন্ন একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করে বস্তুটির অবস্থান R1 থেকে R2 হইল কৃতকাজ। তাহলে আমরা ডাব্লু সমান কি জানি? এফ এস। সো এখানে এস যেহেতু আর ভেক্টর সাহায্য আছে, তাহলে আমি আর ভেক্টর বলতে পারি, আর ভেক্টর। বাট আর ভেক্টর কি দেওয়া আছে? না, আর ভেক্টরটা তোমাকে লিখতে হবে। কিভাবে? দেখো, আর ভেক্টর সমান আদি থেকে শেষ, আর1 হলো আদি, আর2 হলো শেষ, তার মানে কি আসবে? শেষ মাইনাস আদি। তাহলে দুটো বিয়োগ করলে আমাদের আসে কত? মুখে মুখে করি, 12 মাইনাস 8 মানে 4। তাহলে হবে 4i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 10k ক্যাপ। তাহলে দেখো তো, এই দুইটার যদি আবার ডট গুণ করি মানে হলো আমাদের 10i প্লাস 3j মাইনাস 2k ডট 4i মাইনাস 5j প্লাস 10k। তাহলে দুইটার ডট গুণ করলে কি আসবে? 40 মাইনাস 15 মাইনাস 20, তাহলে একদম কত আসবে? 5 জুল। 5 জুল হলো আমাদের অ্যান্সার। 74 কি হবে? 74 হবে ক। দেখো কি বলছে যে বল ধ্রুবকের মাত্রা কোনটি? সো আমরা জানি কে সমান কি? এফ ভাগ এক্স, তাই না? সো এফ কি? নিউটন, আর এক্স এর একক কি? মিটার। নিউটনের মাত্রা আমরা কি জানি? এম এল পার টি স্কোয়ার ভাগ মিটারের মাত্রা কি হবে? লিটার। লিটার লিটার কাটা গেল, আসলো কি? এম পার এল স্কোয়ার, তাই না? তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। 76 নাম্বার তো খুবই সহজ। স্প্রিং ধ্রুবক চাইছে, কে সমান কি হবে? এফ ভাগ এক্স। এফ এর মান কত আছে? 5 নিউটন। এক্স এর মান দেওয়া আছে কত? 10 মিটার, মানে কত? হাফ আসতেছে, 0.5 নিউটন পার মিটার। 77 নাম্বার কি বলছে? যে স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? খুবই সহজ,
বিভব শক্তি সঞ্চিত হয়। So, আমরা আমাদের লাস্ট ম্যাথে চলে আসছি যে 20 কেজি ভরের একটি স্থির বস্তুকে ঘর্ষণহীন তলের উপর দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করলে কৃত কাজ কত? স্থির বস্তু, তার মানে আদিবেগ কত ছিল? 0। কৃত কাজ চাইছে, দুইটা বেগ দেওয়া আছে, তাহলে খুব সহজেই আমরা বের করতে পারবো W ইকুয়াল টু ডেল কে সূত্রতে। ডেল কে সমান কি হবে? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। আদিবেগ ছিল 0, তার মানে এই সম্পূর্ণটা আসবে 0। তাহলে হাফ ইন্টু এম এর মান কত ছিল? 20 গুণন ভি এর মান কত ছিল? 10 এর উপরে স্কোয়ার, তাই না? তাহলে আমাদের আসলো 1000 জুল। উত্তরে কি হলো আমাদের? 1000 জুল। আশা করি সবাই বুঝতে পারছো।